স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আমাদের হচ্ছে তোমার জ্যাম 2003 ক্লাস, আজকে লেকচার 8, তাই তো? এখানে আমরা বেসিক্যালি আলোচনা করছি কেমিক্যাল কাইনেটিক্স। and catalysis, তার আজ পার্ট 3। তারিখ হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদেরকে আমি আগের দিন আমি লিঙ্কটা এই গ্রুপে মানে দিতে ভুলে গিয়েছিলাম। ওই বলেছিলাম অ্যাসিড বেস ক্যাটালিসিসটা হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসে করে নিতে। সেটা কি কালকে ওই এমনি ক্লাসটা করতে পেরেছিলে? মানে থার্ড সেমিস্টারকে মানে লিঙ্ক দিয়েছিলাম একটা, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, কিন্তু জ্যামের ক্লাস আলাদা করে লিঙ্ক দেওয়া হয়নি। কালকে কেউ কি ক্লাসটা করেছিল? মানে কেউ করেনি না? না স্যার। হুম হুম হুম, না স্যার। মানে ঠিক আছে। আচ্ছা ওইটা আমি ভিডিও দিয়ে দেবো এখন, হ্যাঁ? মানে ক্যাটালিসিস যেটা বলেছিলাম যে যেটা আমাদের মানে কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো তুমি ফার্স্ট সেমিস্টারে পড়োনি আর কি, সেগুলো একটু আলাদা করে পড়াতে হবে তো। যেটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী হচ্ছে 6 সেমিস্টারে আছে। সেখানে সেরকম কিছু জিনিস আমরা আলোচনা করব, সেগুলো একটু স্লো হয়ে যাবে, কিন্তু ঠিক আছে আমরা করবো আর কি। আর আজকে যেটা মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিয়াকশন রেট থিওরিগুলো। রিয়াকশন রেট থিওরিজগুলো নিয়ে আজকে বেসিক্যালি আমার আলোচনাটা হবে আর কি। মানে ক্যাটালিসিসের কনটেক্সটে ওই যেটা বৃহস্পতিবারের আমি ওই আগের দিন ক্লাসটা নিয়েছি, সেই তার ভিডিওটা দিয়ে দিচ্ছি। মানে অ্যাসিড বেস ক্যাটালিসিস যে পার্টটা, সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। আর নেক্সট বৃহস্পতিবারে হচ্ছে এনজাইম যে কাইনেটিক্সের সেই পার্টটাকে আলোচনা করব। তাহলে এই দুটো ওইখান থেকে দেখে নিতে বলেছিলাম। আর এমনি আমরা আরও দুটো দিন আমাদের লাগবে, আজকে এবং পরের সপ্তাহে। সেটা হচ্ছে রিয়াকশন রেট থিওরিজগুলো, আর ওদিকে হচ্ছে ইউনিমলিকুলার রিয়াকশনের জন্য লিন্ডেম্যান মেকানিজম, তারপরে তোমার কাইনেটিক সল্ট এফেক্ট যে জায়গাগুলো আর কি, সেগুলো। আচ্ছা দেখো, রিয়াকশন রেট থিওরিতে সেটা কথা হচ্ছে যে তোমরা যখন টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশনস এটাকে দেখেছিলে, এম্পেরিক্যালি এটা দেখতে পাওয়া গেছিল যে মোস্ট অফ দ্য কেসে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য রিয়াকশন রেটটা হচ্ছে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাচ্ছে। এবং সেটাকে আরহেনিয়াস একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে ফিট করেছিলেন, সেটা তোমাদের জানা আছে। আরহেনিয়াস ইকুয়েশন সেটা এরকম ছিল, কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি। এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দ্যাট gives the temperature dependence of a rate or rate constant of a reaction. এটা, আর এই ইকুয়েশনটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, অর্থাৎ এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো পাওয়া গেছে, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপরে বেস করে যে সেরকম একটা ফিটিং ফর্মুলা দেওয়া হয়েছে। আচ্ছা এবার আমাদেরকে এটা জানতে হবে, সেটা হচ্ছে এই যে যে এই ইকুয়েশনটা কেন এরকম দেখতে, বা কিভাবে এই ইকুয়েশনটা এলো আর কি, সেই ডেরিভেশনটা, সেটাই হচ্ছে তোমার রিয়াকশন রেট থিওরি।
এবং এরকম যে রিয়াকশন রেট থিওরি মানে আমি সকাল একটুখানি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট বোঝার চেষ্টা করছি যে কেন টেম্পারেচার বাড়লে রিয়াকশনের রেট বাড়ে বা কেন রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের সঙ্গে এইরকম একটা রিলেশন দিয়ে রিলেটেড আর কি। ঠিক আছে? তো তার জন্য দুটো তোমার থিওরি, যে থিওরিগুলো বিএসসি স্ট্যান্ডার্ডে লাগবে, এমএসসি স্ট্যান্ডার্ডে আরও বেশ কিছু থিওরিজ তোমার লাগে, কিন্তু বিএসসি স্ট্যান্ডার্ডে মূলত আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টু ইম্পর্টেন্ট রিয়াকশন রেট থিওরিজ। একটাকে বলা হচ্ছে কলিশন থিওরি, আর একটাকে বলা হবে ট্রানজিশন স্টেট থিওরি। কলিশন থিওরি মানে দুটো থিওরি, মানে দুটো ইম্পর্টেন্ট রিয়াকশন রেট থিওরিজ আছে। একটা হচ্ছে তোমার কলিশন থিওরি, আর একটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। এটা আচ্ছা, এবারে এই দুটো থিওরি সম্বন্ধে আমাদের জাস্ট অল্প অল্প আলোচনা করতে হবে এবং তাদের একটা কম্পারেটিভ স্টাডি এগুলোকে করতে হবে। আর এটা যখন আমরা 6 সেমিস্টার পড়বো তখন ডিটেলে পড়বো। এটা মূলত জ্যামের জন্য যেমন আমি জিনিসগুলোকে সামারাইজ করে দিচ্ছি সেই রকমভাবে সামারাইজই করে দেব, কিন্তু আগে যেমন জিনিসগুলোকে শোনা ছিল বলে সামারাইজ করাটা মানে জাস্ট ফাইনাল ফর্মুলাগুলো লিখে টিকে দিয়ে আমি সামারাইজ করছি না, এখন তা না। হয়তো বড় বড় ডেরিভেশন যখন থাকবে সেই ডেরিভেশনগুলোকে করবো না, আদারওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট ফিচার্স বা ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু ইলাবোরেটলি জাস্ট বলবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে দুটো থিওরি থেকে মানে আমাদের যেটা আলোচনার বিষয় আর কি সেটা হচ্ছে যে, আচ্ছা একটা জিনিস বলে নিই যে কলিশন থিওরি আবার অনেকগুলো ভার্সান আছে আর কি। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে কনভেনশনাল কলিশন থিওরি। হ্যাঁ, আর ট্রানজিশন থিওরি আর একটা নাম আছে থিওরিজ অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ঠিক আছে? তাহলে আমরা শুরুটা করি কনভেনশনাল কলিশন থিওরি দিয়ে। আচ্ছা, কনভেনশনাল কলিশন থিওরিতে যেটা মূলত বলা হচ্ছে যে, দেখো একটা জিনিস একটু বলে নিই, যেটা আর্হেনিয়াস ইকুয়েশনে আমরা বলেছিলাম যে যখন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যাওয়া হয় না, তখন একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে, সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করে যেতে হয়। এদিকে যদি তুমি একটা পোটেনশিয়াল এনার্জি রেসে প্লট করো, এই ধরো রিয়াক্ট্যান্ট আছে, এই ধরো তোমার প্রোডাক্ট আছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যখন যাবে কিন্তু একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে, এই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করে হচ্ছে তোমার যেতে হবে। ঠিক আছে? এটা তোমার রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, এইটাকে সকালে আমি নাম দিয়েছি ট্রানজিশন স্টেট, আর এই একটা এনার্জি গ্যাপ আছে যেটাকে নাম দেওয়া হচ্ছে তখন তোমার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এতখানি এনার্জি দিলে তবে রিয়াক্ট্যান্টটা প্রোডাক্টে যাবে। এবার কোশ্চেনটা হচ্ছে এই যে রিয়াক্ট্যান্টটা অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করার জন্য রিকুইজিট অ্যামাউন্ট অফ এনার্জিটা কোথা থেকে পাচ্ছে। কনভেনশনাল কলিশন থিওরি থেকে এটা বলা হচ্ছে যে রিয়াক্ট্যান্টগুলো নিজেদের মধ্যে কলিশন করবে, কলিশন করলে একটা এনার্জি শেয়ারিং হবে, কারো এনার্জি বাড়বে কারো এনার্জি কমবে। এবারে ওই যতগুলো মলিকুলের এনার্জি বা যতগুলো রিয়াক্ট্যান্ট মলিকুলের এনার্জি এই অ্যাক্টিভেশন বেরিয়ার বা তার থেকে বেশি হতে পারবে তারাই কেবলমাত্র প্রোডাক্টে যেতে পারবে। তাহলে এটা কলিশন থেকে একটা মূল কথা, এটা প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বলা হচ্ছে যে যে দ্য রিয়াক্ট্যান্ট molecules have to make collisions to gain sufficient energy such that it can cross the activation barrier. So the reactant molecules have to make collisions to gain sufficient energy such that it can cross the activation barrier.
ঠিক আছে? তা রিঅ্যাক্টর মলিকুলগুলোকে সাফিসিয়েন্ট এনার্জি পেতে হবে যাতে করে সে অ্যাক্টিভেশন পিরিয়ডটাকে ক্রস করতে পারে। ঠিক আছে? এই হচ্ছে প্রথম যে মূল ব্যাপার সেটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এবারে তুমি দেখো যে যদি তুমি দু রকমের রিঅ্যাকশন কনসিডার করো, একটা A প্লাস A থেকে প্রোডাক্ট হওয়া, অথবা আরেক রকমের রিঅ্যাকশন হতে পারে যে A প্লাস B থেকে ধরো তোমার প্রোডাক্ট হওয়া। তাহলে এখানে যে কলিশনটা আমি কনসিডার করি সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে কলিশন, এখানে ডিফারেন্ট টাইপ অফ মলিকুলের মধ্যে কলিশন। তার মানে এখান থেকে যেটা আমি বুঝতে পারছি যে এই পার্টিকুলার কেসে রেট অফ দ্য রিঅ্যাকশন ভিটা শুড বি প্রপোর্শনাল টু জেড এ, এখানে জেড এ এটা হচ্ছে সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, আর পার ইউনিট টাইমে পার ইউনিট ভলিউমে কতগুলো কলিশনস হচ্ছে। আর এই পার্টিকুলার কেসে রেট অফ দ্য রিঅ্যাকশন শুড বি প্রপোর্শনাল টু জেড এ বি, যেখানে জেড যেটা আমি ইউজ করছি জেডটা হচ্ছে তোমার বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি। বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি মানে বেসিক্যালি নাম্বার অফ কলিশনস পার ইউনিট টাইম, নাম্বার অফ বাইনারি কলিশনস পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম সেটা। তাহলে যেটা কথা যে যদি রিঅ্যাক্টর মলিকুলগুলো একে অপরের মধ্যে কলিশন করতে হয় যাতে করে সে অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে পারে, প্রথমে এক্সপেক্ট করা হচ্ছিল যে নিশ্চয়ই রেট অফ দ্য রিঅ্যাকশন তাহলে জেড এ বা জেড এ বির সঙ্গে তোমার প্রপোর্শনাল হচ্ছে। আর আমরা দেখো ফাইনালি জেড এ এবং জেড এ বির এক্সপ্রেশনগুলো আলাদা হবে, আদারওয়াইজ আমি মানে প্রথম থেকে একই রকম করে ব্যাপারটাকে ভাবতে পারি। হ্যাঁ, যদি তোমার সেম কাইন্ড অফ মলিকুলসের মধ্যে রিঅ্যাকশনস হয় বা ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলসের মধ্যে রিঅ্যাকশনস হয়, শুধু ফাইনাল এক্সপ্রেশনে জেড এ বি এর একটা ফর্ম আছে, জেড এ বির একটা ফর্ম আছে, যেটা তোমার ওই বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে বের করেছিল, সেই ফাইনাল ফর্মটা শেষকালে আমি সেই মতো করে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা হলো। আচ্ছা, যেখানে বলে নিতে পারি যেখানে জেড এ যেটা সেটা মনে আছে কিনা দেখবে 1/√2 পাই সিগমা স্কোয়ার √8 কেটি বাই, মানে কেটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, 8 কেটি বাই পাই ইন্টু এম এ, এম এ হচ্ছে এ টাইপের মলিকুল যদি হয় তার মাস, আর তার সঙ্গে হচ্ছে এন এ টিল্ডে তার স্কোয়ার, এন এ টিল্ডে হচ্ছে তোমার নাম্বার ডেন্সিটি, তার নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম আর কি। বাকি আচ্ছা এখানে দুটো টার্মের মানে বলে দিই, সিগমাটা হচ্ছে কলিশন ডায়ামিটার বলা হয়, এটা বেসিক্যালি মলিকুলার ডায়ামিটারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, আর এন এ টিল্ডেটা বলা হচ্ছে নাম্বার ডেন্সিটি, নাম্বার অফ এ মলিকুলস পার ইউনিট ভলিউম। বাকি টার্মগুলো তোমার ইউজুয়াল মানে আছে। আর জেড এবি যে টার্মটা, এটা যে ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি বলা হয়, ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা কত হয়, পাই সিগমা এ প্লাস সিগমা বি বাই 2, তার স্কোয়ার একটা টার্ম থাকবে √8 কেবি টি বাই পাই এম এর বদলে পাই মিউ থাকবে, যেখানে মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস, আর তার সঙ্গে এন এ টিল্ডে তার স্কোয়ারের বদলে এন এ টিল্ডে এন বি টিল্ডে এটা থাকছে। এখানে শুধু অ্যাডিশনালি যে টার্মটা তুমি ইউজ করলে সেটা হচ্ছে তোমার মিউ, মিউটা হচ্ছে রিডিউস মাস, যেটা হচ্ছে এম এ এম বি বাই হচ্ছে এম এ প্লাস এম বি, একে বলা হবে তোমার রিডিউস মাস, রিডিউস মাস। আচ্ছা, তার প্রথমে ফার্স্ট স্টেপে লোকে এটাই ভাবলো যে রিঅ্যাক্টর মলিকুলগুলো প্রোডাক্টে যেতে গেলে তাদেরকে একটা কলিশনস করতে হবে, এবং এই যে রেট অফ দ্য রিঅ্যাকশন সেটা হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। হ্যাঁ, এবং বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সিটা তোমার জেড এ বা জেড এ বিটা কি ফর্মুলা দিয়ে রিলেটেড হচ্ছে সেটা কাছে আমি এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এটা কথাটা হচ্ছে যদি এইটা হতো তাহলে দুটো অসুবিধা আছে। দুটো অসুবিধা কি? প্রথম যেটা অসুবিধে সেটা হচ্ছে এই যে আরএনএস ইকুয়েশনে রেট কনস্ট্যান্টটা বা রেট অফ দ্য রিঅ্যাকশন যে টেম্পারেচারের সঙ্গে এক্সপোনেনশিয়ালি রিলেটেড, এখানে কিন্তু সেরকম কোনো এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্ট টার্মস নেই। দেখো টেম্পারেচার টেম্পারেচার √টির সঙ্গে প্রপোর্শনাল, তার মানে যদি তুমি অ্যাজিউম করে নাও, ইফ উই অ্যাজিউম দ্যাট জাস্ট ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনসটা হচ্ছে জেড এ অর জেড এ বি তার সঙ্গে সমান, দেন দেয়ার আর টু ডিফিকাল্টিস। তখন দুটো গন্ডগোল থাকছে। কি কি গন্ডগোল?
এক নম্বর হচ্ছে দিস ক্যানট এক্সপ্লেন দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট। এক্সপ্লেন দ্য কারেক্ট টেম্পারেচার ডিপেন্ডেন্স, মানে যেটা এক্সপোনেনশিয়াল নেচারে আর কি। মানে তুমি দেখো না, যদি আমি প্রতি 10°C টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে রিয়াকশন রেটটা হচ্ছে তোমার দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাচ্ছে, এই পার্টিকুলার কেসে কিন্তু 10°C টেম্পারেচার ইনক্রিজ করলে ধরো একটা রিয়াকশন হয়তো তোমার 300 কেলভিনে ঘটছে, তা 300 থেকে 310-এ নিয়ে গেলে রিয়াকশনের রেট কিন্তু খুব সামান্যই বাড়বে। ওই প্রতি 10°C টেম্পারেচার ইনক্রিজ করার জন্য বা 10 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করার জন্য রিয়াকশন রেট থেকে দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে, সেটা কিন্তু কোনো রকমভাবেই হচ্ছে না। দিস ক্যানট এক্সপ্লেন দ্য কারেক্ট temperature dependence of rate or rate constant of a reaction এইটা এক নম্বর। আর 2 নম্বর গন্ডগোলটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ দ্য রেট অফ দ্য রিয়াকশন সেটা কিন্তু এই জাস্ট ZAA বা ZAB থেকে কিন্তু অনেক অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ experimental value of rate of the reaction is much lower than the binary collision frequency। মানে বাইনারি কলিশন ZAA বা ZAB তার যা ভ্যালু তার তুলনায় ভেরিয়েশন রিয়াকশন অনেক অনেক কম হচ্ছে। তার মানে এটা দাঁড়ালো যে আমি এই যে প্রথমে ভাবলাম যে রেট অফ দ্য রিয়াকশনসটা জাস্ট ZAA বা ZAB এর সঙ্গে সমান, এটা কিন্তু ঠিক নয়। এবারে এর উপরে মডিফিকেশন আসছে। মডিফিকেশনটা হচ্ছে প্রথম যে মডিফিকেশনটা সেটা হচ্ছে এরকম যে দেখো কলিশনটা হলেই তো রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে যাবে সেরকম নয়, কলিশনগুলো এফেক্টিভ কলিশন হতে হবে। এফেক্টিভ কলিশন মানে কি, সেই সমস্ত কলিশনগুলো যে কলিশনগুলো হচ্ছে রিয়াক্ট্যান্টকে সাফিসিয়েন্ট এনার্জি দেবে তাতে করে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে। তাহলে প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে এই যে দ্য কলিশনস, বা আমি অন্যভাবে বলি এভরি কলিশন, তারা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্টকে প্রোডাক্টে নিয়ে যায় না, every collision cannot force the reactor molecules to cross the activation barrier। মানে হয়তো কলিশনটা জোরদার কিছু হলো না, যাতে করে রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো সাফিসিয়েন্ট এনার্জি পেলো না, যাতে করে সে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে। সেখানে বলছি এভরি কলিশন ক্যানট ফোর্স দ্য রিয়াক্ট্যান্ট মলিকুলস টু ক্রস দ্য অ্যাক্টিভেশন ব্যারিয়ার। দ্য কলিশনস should be effective such that it can provide the reactant molecules sufficient energy to cross the activation barrier। The collision should be effective such that it can provide the reactant molecules sufficient energy to cross the activation barrier। একে বলছে effective collision, they are the effective collision। collision আচ্ছা, এফেক্টিভ কলিশনটা জেড এফেক্টিভ বলছি, সেটা কি হয়, এমনি যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি হয় তার সঙ্গে তোমার একটা টার্ম জাস্ট জুড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এই ই ড্যাগার বাই আরটি। এটা তাহলে কলিশনস হচ্ছে জেড, আর এফেক্টিভ কলিশন হচ্ছে জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি। তাহলে দেন রেট অফ দ্য রিয়াকশন
ক্যান বি রিটেন অ্যাজ ভিটা হচ্ছে তোমার জেড এফেক্টিভের সঙ্গে সমান ধরলে তুমি, অর্থাৎ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটি, এইরকম হলো ভেলোসিটিটা। এটা যে ফার্স্ট মডিফিকেশন হলো যে সমস্ত কলিশনই রিয়াক্ট্যান্টকে সাফিসিয়েন্ট এনআইকে দিতে পারবে যাতে করে সে অ্যাক্টিভেশন পিরিয়ডটাকে ক্রস করতে পারে। সেই সমস্ত কলিশনগুলি তোমার এফেক্টিভ হবে যাতে করে মানে সেই সমস্ত কলিশনসগুলোই এফেক্টিভ হবে যাতে করে রিয়াক্ট্যান্টটা প্রোডাক্টে যেতে পারে যেখানে রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে গেছে টু ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার। তাহলে সেই এফেক্টিভ কলিশন ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটি, মানে জেডটা হচ্ছে এমনি বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটি, যেখানে ই ডাগারটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, সেইটা হচ্ছে তোমার এফেক্টিভ কলিশন ফ্রিকোয়েন্সি, আর রেট অফ দ্য রিয়াকশন তখন এটা হচ্ছে। আচ্ছা, এবারে এখানেও যেটা দেখা যাচ্ছে যে মানে নেক্সট যে জিনিসটা বোঝা গেল, মানে ইভেন এইটা ধরার পরেও আর কি, রেট অফ দ্য রিয়াকশন জেড এফেক্টিভের সঙ্গে সমান করার পরেও হচ্ছে যে অসুবিধাটা দেখা গেল সেটা হচ্ছে এই যে এখনো এক্সপেরিমেন্টাল মানে পার্টিকুলারলি যদি একটুখানি বাল্কি মলিকুল তাদের মধ্যে রিয়াকশন তুমি কনসিডার করো, তখন এক্সপেরিমেন্টাল ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস এই যে ভি এর এক্সপ্রেশন এখানে বলা হয়েছে যেটা জেড এফেক্টিভের সঙ্গে সমান আর কি, তার তুলনায় অ্যাকচুয়ালি কম হচ্ছে। তাহলে দেখা যায় যে ইউজুয়ালি rate of the reaction is less than z effective, যেটা হচ্ছে z into e to the power minus e dagger by rt। তাহলে এখনো দেখা যাচ্ছে যে আগেরটা যেমন অনেকটা কম ছিল, মানে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সির তুলনায় রেট অফ দ্য রিয়াকশন অনেক 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 কম ছিল। এই পার্টিকুলার কেসে অতটা কম নয়, কিন্তু তুমি যতটা এক্সপেক্ট করছো তার তুলনায় ইউজুয়ালি কম হচ্ছে। হয়তো অ্যাটম অ্যাটম রিয়াকশনের ক্ষেত্রে দেখা যায় যে রেট অফ দ্য রিয়াকশন জেড এফেক্টিভের সঙ্গে সমান হয়ে যায়, কিন্তু মলিকুল মলিকুল যখন রিয়াকশন কনসিডার করে এবং মলিকুলটা যখন বেশ সাইজে বড় হবে সেই পার্টিকুলার কেসে অন্তত দেখতে পাওয়া যায় যে রেট অফ দ্য রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান জেড এফেক্টিভ। এটা ঠিক আছে। তাহলে এর উপায়টা কি, ওয়ে আউট কি না, ওয়ে আউট যখন বলা হলো উপায়টা বলা হলো যে আসলে একটা ব্যাপার যে যে একটা প্রপার ওরিয়েন্টেশন দরকার। আসলে কি হয় একটা মলিকুলের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ প্রপার অ্যাক্টিভ সাইজ থাকে যেখানে ধাক্কা হলেই শুধুমাত্র তোমার প্রোডাক্টটা তৈরি হতে পারে। ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি হচ্ছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের COOH এনটা আর অ্যালকোহলের OH এনটা তারা তো ঠিক ঠিক ওরিয়েন্টেশনে এলে তবেই তো তোমার রিয়াকশন হবে। যদি এমন হয় যে অ্যালকোহলের OH এনটা কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোকার্বন পার্টের সাথে ধাক্কা দিচ্ছে, বা কার্বক্সিলিক অ্যাসিডের COOH এনটা অ্যালকোহলের হাইড্রোকার্বন পার্টের সঙ্গে ধাক্কা দিচ্ছে, তাহলে তার রিয়াকশন হবে না। রিয়াকশন হতে গেলে কিন্তু মলিকুলকে রোটেট টোটেট করে একটা প্রপার ওরিয়েন্টেশনটা দরকার। তাহলে ওই আউটটা কি, যে টু মেক রিয়াকশন reactant molecules require proper orientation। আচ্ছা, this can be tackled by introducing a probability factor P called the steric factor। স্টেরিক ফ্যাক্টর নামটা হচ্ছে তার কারণটা হচ্ছে যার সাইজ যত বেশি হবে এই স্টেরিক ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে ততটা কম হবে আর কি, মানে মানে তার সাইজের সঙ্গে এটা রিলেটেড বলে এই পি এর নাম দেওয়া হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। আচ্ছা, যে পিটা হচ্ছে তোমার এই ধরো 0 থেকে 1 এর মধ্যে স্টেরিক ফ্যাক্টরের ভ্যালুটা নির্ভর করে। এবং তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে নাও রেট অফ দ্য রিয়াকশন, সেটা আমি কি লিখব, পিটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর একটা রইল, জেড একটা রইল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটি। এবার এই জেড এর ভ্যালুটা জেড এ হবে না এ বি হবে, সেটা নির্ভর করে তুমি কি টাইপের রিয়াকশন কনসিডার করছো, এ থেকে প্রোডাক্ট কনসিডার করছো না এ বি থেকে প্রোডাক্ট তুমি কনসিডার করছো। তাহলে রেট অফ দ্য রিয়াকশন এখন কি দাঁড়ালো, এখন দাঁড়ালো তোমার বেসিক্যালি এই জিনিসটা। তো দেখো তোমার এখানে ওভারঅল মানে অ্যাকর্ডিং টু কনভেনশনাল কলিশন থিওরি তোমার রেট অফ দ্য রিয়াকশন কিন্তু লিখতে হবে তোমার
পি ইন্টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আর টি। মানে পিটা যেটা বেসিক্যালি হচ্ছে পিটা, স্টেরিক ফ্যাক্টর পিটা হচ্ছে তুমি ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটাকে এক্সপেরিমেন্টালি বের করো, আর ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা থিওরিটিক্যালি বের করো। থিওরিটিক্যালি বের করো মানে হচ্ছে মানে এক্সপেরিমেন্টালি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, আর ভি থিওরিটিক্যাল মানে হচ্ছে বেসিক্যালি জেড এফেক্টিভ, অর্থাৎ ভি এক্সপেরিমেন্টাল এটা হচ্ছে তোমার জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আর টি। এটা এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি স্টেরিক ফ্যাক্ট, মানে এটা একটা মানে কি হলো অ্যাডহক ওয়েতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে যে তুমি এক্সপেরিমেন্টের রেট অফ দ্য রিয়াকশন বের করছো, তুমি দেখতে পাচ্ছ যে সেটা জেড এফেক্টিভ থেকে কিছুটা কম হচ্ছে, তাহলে এই যে রেশিওটা আর কি, এই রেশিওটা হচ্ছে তোমার স্টেরিক ফ্যাক্টর। অবভিয়াসলি যদি অ্যাটম অ্যাটম তুমি রিয়াকশন কনসিডার করো, তার সকল কোনো অ্যাক্টিভ সাইড সেইভাবে নাই, পুরোটাই তার অ্যাক্টিভ সাইড, তখন পি এর ভ্যালুটা 1-এর খুব কাছাকাছি যাবে। আর যখন মলিকুল হবে, মলিকুলের সাইজটা আস্তে আস্তে বাড়বে, তখন হচ্ছে তোমার পি এর ভ্যালুটা 1-এর থেকে কমতে কমতে থাকবে, এবং যদি এমন বিশাল বাল্কি মলিকুল হয়ে যায় তার টোটাল সাইজের রেসপেক্টে তোমার অ্যাক্টিভ সাইডটা খুব ছোট্ট একটা পার্টের মধ্যে আছে, তখন হয়তো তোমার স্টেরিক ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে 0-র দিকে চলে যেতে পারবে। ঠিক আছে, এটা আর এই হচ্ছে তোমার পি এর ভ্যালুটা আছে। এবারে তুমি যেটা করবে মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তো আমি বলে দিলাম, এবারে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে যে তোমার এই যে জেড এর যে এক্সপ্রেশনগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি না, জেড এ বা জেড বি এ বি, সেইগুলোকে তুমি যদি বসিয়ে দাও তাহলে ওভারঅল জিনিসটা কি দাঁড়াবে। আর একটা জিনিস তোমাকে করতে হবে, দুটো কাজ আমি এখানে করব, তাহলে দুটো কাজ আমাকে এখানে করতে হবে। একটা হচ্ছে পুট এক্সপ্রেশনস অফ জেড এ অর জেড এ বি, এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে দেখো, আমি যখন জেড এ বা জেড এ বি আমি বসাবো, তখন কি হবে, তখন রেট অফ দ্য রিয়াকশন এন এ টিল্ডে তার স্কোয়ার বা এন এ টিল্ডে এন বি টিল্ডে তাদের উপরে নির্ভর করবে। আচ্ছা, এন এ টিল্ডে গুলো হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, সেখান থেকে তোমার নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম, এই ট্রান্সফরমেশনটা তোমার দরকার আর কি, মানে নাম্বার অফ মোলস পার লিটার আর কি, মোল পার লিটারে তো আমি কনসেন্ট্রেশনটা এক্সপ্রেস করি, আমি যে কোনো রেট অফ দ্য রিয়াকশন কনসেন্ট্রেশনের টার্মসে লিখতে বসতো, কিন্তু যদি তুমি সরাসরি এই জেড এ বি বা জেড এ তাদের ফর্মগুলোকে বসিয়ে দাও, তাহলে তুমি যেটা পাবে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে ইন দ্য ইউনিট অফ মোল পার সেন্টিমিটার কিউব, এই ইউনিটে পাবে আর কি। তাহলে আমি যেটা বলছি যে যদি ধরো এন টিল্ডেটা যদি ইন দ্য ইউনিট অফ মোল পার সেন্টিমিটার কিউব হয়, মানে মানে এন টিল্ডেটা যার ইউনিটটা হচ্ছে মোল পার সেন্টিমিটার কিউব, সেইখান থেকে তোমাকে চলে যেতে হবে কনসেন্ট্রেশনে, ও সরি মোল কেন, মলিকুল পার সেন্টিমিটার কিউব, মানে এটা ছিল হচ্ছে মানে এন টিল্ডেটার ইউনিট ছিল হচ্ছে তোমার মলিকুল, মানে কতগুলো মলিকুল আছে পার সেন্টিমিটার কিউব, সেটা হচ্ছে নাম্বার ডেন্সিটি ইউনিট। সেখান থেকে তোমার কনসেন্ট্রেশনে যেতে হবে, কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে মোল পার লিটার। তাহলে মলিকুল পার সেন্টিমিটার কিউব থেকে যদি মোল পার লিটারে তুমি যাও, কি করে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার, দেখো কনসেন্ট্রেশনটা তুমি লিখবে, আচ্ছা এন টিল্ডেটা বেসিক্যালি নাম্বার অফ মলিকুলস পার সেন্টিমিটার কিউব, তাহলে 1 লিটারে কতগুলো মলিকুল আছে, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 লিটারে কতগুলো মলিকুলস আছে তুমি পেয়ে গেলে, তাকে তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে, ধরো N0 দিয়ে ভাগ করতে হলো, যেখানে যেখানে N0টা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। কনসেন্ট্রেশন ইন দ্য ইউনিট অফ মোল পার লিটারে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এন টিল্ডে এটা ছিল নাম্বার অফ মলিকুলস পার সেন্টিমিটার কিউব, তাকে 1000 দিয়ে গুণ করে দিতে হলো, তাহলে 1 লিটারে কতগুলো মলিকুলস তুমি পেয়ে গেলে, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিতে হলো আর কি। ঠিক আছে, তো সেটা সিএ যদি যখন হবে, তখন তুমি এন এ টিল্ডে ইন্টু 10⁻³ বাই N0 বসাবে, যখন তোমার সরি সিবি যখন তোমার লাগবে, ক্রস কলিশন ফ্রিকোয়েন্সি মানে ক্রস মানে এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে সেই টাইপের রিয়াকশনের ক্ষেত্রে, সিবিটাকেও তুমি যখন লিখবে এটা এন বি টিল্ডে ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই N0, এইরকমভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তুমি এই দুটো কাজ করবে, এক হচ্ছে জেড এ জেড এ বির ফর্মটাকে বসিয়ে দেবে, আর হচ্ছে নাম্বার ডেন্সিটি করে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন তুমি এক্সপ্রেস করবে। আচ্ছা করলে কি দাঁড়াবে, আচ্ছা করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, আচ্ছা আমি কোন টাইপের রিয়াকশন কনসিডার করছি তার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে, তুমি ওই ধরো মানে এ প্লাস বি থেকে প্রোডাক্ট করছো, না এ থেকে তুমি প্রোডাক্ট করছো, তার মতো করে ধরো এই টাইপের রিয়াকশন যদি কনসিডার করি,
এ প্লাস বি থেকে ধরো প্রোডাক্ট হচ্ছে এইটা। তো তার জন্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস তার একটা ফর্ম আমি জাস্ট তোমায় লিখে দিচ্ছি, সেটা হচ্ছে n0/10⁻3। আচ্ছা, একটা প্রবাবিলিটি ফ্যাক্টর যেমন আছে আমি বাইরে রেখে দিই প্রথমে, এটা পি n0/10⁻3, একটা পাই পার্ট থাকবে, আচ্ছা সিগমা এ প্লাস সিগমা বি বাই 2 তার স্কোয়ার টার্মটা তো থাকবেই, √8 kBt বাই পাই মিউ এই টার্মটাকে থাকছে, e⁻⁻e⁻ ফর্মটা থাকছে, আর তার সঙ্গে থাকবে হচ্ছে সিএ সিবি এটা। তাহলে রেট অফ দ্য রিয়াকশন থাকে এরকম একটা ফর্ম তোমার দাঁড়িয়ে গেল। তার মানে এখান থেকে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট যেটা, এফেক্টিভ রেট কনস্ট্যান্ট কেটা, এটা কি হচ্ছে না পি অ্যাভোগাড্রো নাম্বার বাই 10⁻³ পাই সিগমা এ প্লাস সিগমা বি বাই 2 তার স্কোয়ার √8 kBt বাই পাই ইন্টু মিউ পাই ইন্টু মিউ ইন্টু e⁻⁻e⁻8 এটা রেট কনস্ট্যান্ট হলো এটা। আর যদি এই টাইপের রিয়াকশন কনসিডার করতে এ প্লাস এ থেকে প্রোডাক্ট, এটা তার ক্ষেত্রে একই রকম করে তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশন সেটা হবে পি, তার সাথে হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার, এক সেকেন্ড একবার আমি লিখে দিচ্ছি, একটা n0/10⁻³ তো একটা থাকলোই, আচ্ছা একটা √2 আমাকে নিতে হবে, √2 থাকবে, পাই থাকবে, এটা একবারে সিগমা স্কোয়ার করে দিলাম, এটা √8 kT বাই পাই এম লিখতে হবে, আর মিউ নয়, এটা e⁻⁻e⁻8 হবে, কিন্তু সিএ তার স্কোয়ার হবে, কনসেন্ট্রেশন তার বেসিক্যালি স্কোয়ার হচ্ছে। বা এখান থেকে তুমি জাস্ট রেট কনস্ট্যান্ট কেটাকে জাস্ট তুমি এই কনসেন্ট্রেশনের স্কোয়ারটাকে বাদ দিয়ে বাকি যে পার্টটা পি n0/10⁻³ √2 পাই সিগমা স্কোয়ার √8 kT বাই পাই এম ইন্টু e⁻⁻e⁻8। এটা নিজেরা কিন্তু করে নিতে পারবে, কিছুই না, মানে আমি যে বললাম যে তুমি এই যে এক্সপ্রেশনটাকে পেয়েছো, এই এক্সপ্রেশনে তুমি জেড এর জায়গায় তুমি জাস্ট জেড এ বা জেড এ বি তার ফর্মটাকে জাস্ট বসাবে, এক নম্বর। বসানোর পরে যেটা করবে, যেখানে নাম্বার ডেন্সিটির ফর্মে যেগুলো সব তুমি পেয়েছো সেগুলোকে ইন টার্মস অফ তুমি কনসেন্ট্রেশন এক্সপ্রেস করে দেবে। হ্যাঁ, করে দিলে তোমার দেখবে যদি এ প্লাস এ থেকে প্রোডাক্ট হচ্ছে এরকম রিয়াকশন হয়, হ্যাঁ, তার ক্ষেত্রে এই হচ্ছে তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশন এবং এটাই হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। আর যদি তোমার এ প্লাস এ থেকে প্রোডাক্ট হয় তখন দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশন অফ দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। আজ এবারে খেয়াল করো যে তুমি যেটাই ধরো না কেন, মানে এই কেসটা কি কনসিডার করো বা এই কেসটা কি কনসিডার করো, দুজনের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে রেট অফ দ্য রিয়াকশন দেখো একটা √t আছে একটা পার্ট, e⁻⁻e⁻8t আছে একটা পার্ট, সেটা দুটোতেই আছে, তারপর একটা জাস্ট কনস্ট্যান্ট পার্ট আছে। তার মানে পরিষ্কার দেখাচ্ছে দেখতে পাচ্ছ, দেখো যে ইন কলিশন থিওরি কেটাকে তুমি লিখতে পারছো একটা পার্ট থাকছে যেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট পার্ট, তার সঙ্গে একটা √t ডিপেন্ডেন্ট পার্ট আছে, আর তার সঙ্গে e⁻⁻e⁻8t এরকম একটা পার্ট আছে। মানে অ্যাকচুয়ালি আমি কনসিডার করছি বাইনারি গ্যাস ফেজ রিয়াকশন, মানে যেখানে দুটো মলিকুল রিয়াক্ট করে তোমার বেসিক্যালি প্রোডাক্ট তৈরি করছে, সেই পার্টিকুলার কাছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন কি হচ্ছে দেখো, একটা কনস্ট্যান্ট টার্ম আছে সেটাকে আমি A0 লিখছি, একটা √tর সঙ্গে প্রপোর্শনাল একটা টার্ম আছে, আর একটা e⁻⁻e⁻8t আছে। তাহলে এই পুরো জিনিসটাই হচ্ছে a ইন্টু e⁻⁻e⁻8t, যেখানে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটা সেটা হচ্ছে A0 ইন্টু √t, অর্থাৎ এটা তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো এই যেটা আর্নিয়াস ইকুয়েশনে ধরে নেওয়া হয়েছিল যে অ্যাক্টিভেশন এনার্জি এবং তোমার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা সেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কলিশন থিওরি তুমি কি পেলে, কলিশন থিওরিতে প্রথমেই যেটা তুমি দেখলে সেটা হচ্ছে যে
মানে তোমার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। এবং এইখান থেকে তুমি যেটা দেখাতে পারো, এখান থেকে যেটা দেখাতে পারো যে এক্সপেরিমেন্টাল যে অ্যাক্টিভেশন এনার্জি, মানে ইট ক্যান বি শোন, আমি আগের দিন এরকম বলেছিলাম যে যদি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয় তাহলে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জি তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। এবং সেটা কীরকম, এইটা হচ্ছে তোমার এই ইরাগার জিরো, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট না হলে যে অ্যাক্টিভেশন এনার্জি হতো সেইটা প্লাস এনআরটি, তাহলে এই পার্টিকুলার কেসে দিস শুড বি হাফ আরটি। এটা তোমার যখন প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে গেল তখন অ্যাক্টিভেশন এনার্জিটাও টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আরএনএস ইকুয়েশনের সঙ্গে কিন্তু একটা মূল তফাৎ। তাহলে এটা একটুখানি বলে নিই যে ইন আরএনএস ইকুয়েশন A and E dagger should be temperature independent, but in collision theory they depend on temperature. Then collision theory they depend on temperature. তা টেম্পারেচার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে মূলত কলিশন থিওরির যে মূল জায়গাটা। তাহলে কলিশন থিওরির মূল জায়গাটা একটু স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম যেটা ইম্পর্টেন্ট যে তোমার কোনো একটা রিয়াকশন করতে গেলে গ্যাস ফেজে কোনো একটা রিয়াকশন করতে গেলে রিয়াক্টর মলিকুলকে কোলাইড করতে হবে। তাহলে প্রথম বলা হলো যে ঠিক আছে, তাহলে রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান। কিন্তু এখানে দুটো ডিফিকাল্টিস দেখা গেল। একটা হচ্ছে দেখা যাচ্ছে যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট তুমি ঠিক বোঝাতে পারছো না। 2 নম্বর হচ্ছে যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সির যে ভ্যালু তার তুলনায় রেট অফ দ্য রিয়াকশন অনেক অনেক কম ভ্যালু। তখন বলা হলো যে না, রেট অফ দ্য রিয়াকশন তাহলে জাস্ট বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান না, তার বদলে এফেক্টিভ বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সমান। এফেক্টিভ বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেই সমস্ত কলিশনগুলো যেগুলো হচ্ছে তোমার রিয়াক্টর মলিকুলগুলোকে সাফিসিয়েন্ট এনার্জি দেবে টু ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার। সেই মতো করে করা হলো, তাতে এটা দেখতে পাওয়া গেল যে হ্যাঁ, ভ্যালুটা মোরাললেস বেশ ভালোই হলো। কিন্তু ওই মানে মলিকুল যখন রিয়াক্ট করে তখন দেখা যাচ্ছে যে ওই জেড এফেক্টিভের যে ভ্যালু হচ্ছে তার তুলনায় এক্সপেরিমেন্টাল রেট অফ দ্য রিয়াকশন অ্যাকচুয়ালি কিছুটা কম হচ্ছে। তো সেই পার্টটাকে আমি ম্যানেজ করছি কীরকমভাবে, সেটা যে একটা প্রবাবিলিটি বা স্টেরিক ফ্যাক্টর ইন্ট্রোডিউস করে। আর প্রবাবিলিটি বা স্টেরিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি কেন ইন্ট্রোডিউস করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে যে রিয়াক্টর মলিকুলগুলোকে ঠিক রিয়াকশন করতে গেলে তাদের প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হবে, তাই তো? তাহলে সেই প্রপার ওরিয়েন্টেশনটাকে আমি একটা স্টেরিক ফ্যাক্টর বা প্রবাবিলিটি ফ্যাক্টর হিসেবে ইন্ট্রোডিউস করছি, যার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে। এবং সেইখান থেকে তুমি ওভারঅল ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটাকে পেয়ে গেলে, যেটা পি জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটি। এটা আর এবারে আমাদের যেটা ট্র্যাডিশনালি রেট অফ দ্য রিয়াকশন যেমন করে আমি লিখতে অভ্যস্ত, সেই ফর্মে নিয়ে যেতে গেলে তুমি জাস্ট বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি যে এক্সপ্রেশনগুলোকে বসাবে, এক্সপ্রেশনগুলো বসালেই হচ্ছে তোমার এনএ টিল্ডে এনবি টিল্ডে এগুলো চলে আসবে। এনএ টিল্ডে এনবি টিল্ডেগুলোকে ইন টার্মস অফ হচ্ছে তুমি কনসেন্ট্রেশনের টার্মে এক্সপ্রেস করে ফেলবে। ঠিক আছে, তো কনসেন্ট্রেশনের টার্মসে এক্সপ্রেস করে ফেলতে পারলে তোমার রেট অফ দ্য রিয়াকশন তার ফর্মটা কেমন হবে জাস্ট বলে দিয়েছি, বা ইফেক্টিভ রেট কনস্ট্যান্টটা কেমন হবে সেটাকে বলে দেওয়া হয়েছে। এবং যার নর্মাল নেচারটা কি, নর্মাল নেচারটা হচ্ছে ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, বা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা পার্ট থাকবে, রুটটির সঙ্গে প্রপোর্শনাল একটা পার্ট থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস ই ডাগার বাই আরটির সঙ্গে একটা পার্ট থাকবে। যেটা দাঁড়াচ্ছে এই যে A0 ইন্টু রুটটি, এই ব্যাপারটা হচ্ছে তোমার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, যেটা অ্যাকচুয়ালি রুটটির সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, কিন্তু আরএনএস ইকুয়েশন অনুযায়ী টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল। আর যদি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, সেটা এইরকমভাবে রিলেটেড হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন অনেক সময় পড়ে যে রিয়াকশনস অফ অর্ডার greater than 2 is rare or rare, মানে রিয়াকশনস অফ অর্ডার গ্রেটার দ্যান 2 সেটা তোমার রেয়ার। হ্যাঁ, তা কারণটা কি? তা কারণটা হচ্ছে যে তুমি মানে যদি রিয়াকশনস অফ অর্ডার 2 এর বেশি, অর্থাৎ 3 বা 4 বা 5 হতে হতো, তাহলে কি হতো না, 3টে মলিকুল রিয়াক্ট করতে হতো, বা 4টে মলিকুল একসাথে মানে কোলাইড করতে হতো, অর্থাৎ 3 বডি বা 4 বডি কলিশন হতে পারতো। এবার 3 বডি বা 4 বডি কলিশন সেগুলো স্ট্যাটিস্টিক্যালি খুব খুব কম হয়। কলিশন মেনলি হচ্ছে 2 বডি হয়, সেখানে রিয়াকশনস অফ অর্ডার আপ টু 2 সেটা ইজ অ্যালাউড কোয়াইট, কিন্তু রিয়াকশনস অফ অর্ডার গ্রেটার দ্যান 2 এটা কিন্তু কোনো রকম ভাবে তোমার মানে অ্যালাউড হচ্ছে না, মানে এটা খুব রেয়ার হচ্ছে আর, মানে স্ট্যাটিস্টিক্যালি
তিনটে বডি একসাথে কোলাইড করছে বা চারটি বডি একসাথে কোলাইড করছে, এটা দেখবে খুব পার্সেন্টেজ খুব কম হবে আর কি। সেইখানে রিয়াকশন অফ ওয়াটার গ্রেটার দ্যান 3, সেটা হচ্ছে রেয়ার হচ্ছে। এটা তুমি কলিশন থিওরি থেকে এক্সপ্লেন করতে পারো। তো দেখো কলিশন থিওরিতে যে কথাগুলো বললাম পরিষ্কার কিনা। বাকিদের হ্যাঁ স্যার ঠিক আছে। থার্ড সেমকে তো আমি প্রথমবার কলিশন থিওরি নিয়ে 2-4টে কথাবার্তা বললাম, তোমাদের তো সিলেবাসে ছিল না। আর যারা ফিফথ সেমিস্টার তাদেরকে তো আমি অনেক আগেই বলেছি, মানে আগে একবার তো কলিশন থিওরি বলেছি, এটা সেকেন্ড টাইম বলা হলো। তখন তোমরা করেছিলে কিনা দেখো খেয়াল করে, সব ভুলে গেছো কিনা। আরেকবার করলাম, আর সিক্স সেমিস্টার যখন ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ানো হবে তখন ডিটেলে আরেকবার করানো হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবারে আমরা নেক্সট যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট থিওরি। ঠিক আছে, ট্রানজিশন স্টেট থিওরি এবারে কথাবার্তা বলতে হবে। থিওরি অর এটাকে তুমি বলতে পারো থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ট্রানজিশন স্টেট থিওরি অর দ্য থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। দেখো আচ্ছা, ট্রানজিশন স্টেট থিওরি একটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই যে আমরা মানে যে জায়গা দিয়ে শুরু করেছিলাম সেটা আবার একটুখানি লিখি। এইখানে যখন আমি পোটেনশিয়াল এনার্জি প্লট করছি, এটা রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করা হচ্ছে এখানে, মানে মানে এটা লিখেছিলাম কি, এটা রিয়াকশন কোঅর্ডিনেটটা লেখা হয়নি। দেখো পোটেনশিয়াল এনার্জি এখানে তুমি রিয়াকশন কোঅর্ডিনেট ধরে প্লট করছো। আচ্ছা এবারে এই রিয়াকশনটা আছে, এই হচ্ছে তোমার প্রোডাক্ট আছে, যেটা বলা হয়েছিল রিয়াক্টর প্রোডাক্ট থেকে একটা অ্যাক্টিভেশন বেরিয়ারে ক্রস দিয়ে, মানে অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তোমার যেতে হয়। ঠিক আছে। আচ্ছা ধরে নাও তোমার এই রিয়াকশনগুলো হচ্ছে এ প্লাস বি। আর এবারে এই যে ট্রানজিশন স্টেট যেটা তৈরি হয়েছে সেই ট্রানজিশন স্টেটটাকে তুমি এখন একটা এই এক্স ড্যাগার এরকম নাম দাও করে, ফাইনালি তোমার প্রোডাক্ট যা তৈরি হওয়ার হয়েছে। আচ্ছা এবারে ট্রানজিশন স্টেট থেকে প্রথমেই বলা হচ্ছে যে যে রিয়াকশনগুলো তারা কম্বাইন হয়ে তোমার একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে, যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা হচ্ছে সাফিসিয়েন্টলি স্টেবল যাতে করে সে হচ্ছে রিয়াকশনটার সঙ্গে ফার্স্ট ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে এ প্লাস বি তারা অ্যাকচুয়ালি তোমার একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এক্স তৈরি করছে, যে এক্সটা হচ্ছে তোমার এ প্লাস বি এর সঙ্গে একটা র্যাপিড ইকুইলিব্রিয়ামে আছে। এটা তোমার র্যাপিড ইকুইলিব্রিয়ামে আছে। আর সেকেন্ড স্টেপে ওই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তার পরের স্টেপে সে বেসিক্যালি প্রোডাক্টে চলে যাচ্ছে। এটা আচ্ছা এবারে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, মানে হয়তো তুমি এটা বলতে পারো এটা K1, এটা K-1, এটা K2 এরকম একটা বলতে পারো, যেখানে K1/K-1 যেটা বেসিক্যালি তোমার এই এই প্রথম স্টেপটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর কি। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হবে না তোমার বেসিক্যালি এক্স এর কনসেন্ট্রেশন বাই হচ্ছে এ এর কনসেন্ট্রেশন ইন্টু
বি এর কনসেন্ট্রেশন এরকম হবে। তাহলে এক্স এর কনসেন্ট্রেশন তুমি লিখে ফেলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এইটা রেট অফ দ্য রিয়াকশন ভি, সেটা হয়ে যাবে কত, কে টু ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, অর্থাৎ কে টু ইন্টু কে ডাগা ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন। আমি এরকম ভাবে ব্যাপারটাকে এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা তোমার মানে দাঁড়া এক সেকেন্ড, আমি এই পর্যন্ত বলে আগে একটু থামি, তোমাকে কত আগে অ্যাজাম্পশন গুলো বলে দিই। এইটা এখন এইভাবে লিখলে হবে না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে ট্রানজিশন স্টেট, তার মূল ব্যাপারটা কি, তাহলে যেটা বলা হচ্ছে যে যে মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস combine to give an activated complex which is sufficiently stable, which is sufficiently stable such that it can be in a rapid equilibrium with the reactants A and B. আচ্ছা, A and B টা লিখতে হবে না, with the reactant। তাহলে এটা হচ্ছে মূল ব্যাপারটা, যে আগে যেমন একটা ধারণা করা হয়েছিল যে সকল এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা এতটা শর্ট লিভ যে সে জাস্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। এখন ব্যাপারটা তা নয়, যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে একটা র্যাপিড ইকুইলিব্রিয়ামে থাকছে। এই যে এই দেখো মেকানিজম, আমি সেটাই লিখেছি আর কি। সেখানে তোমাকে এই ইকুইলিব্রিয়ামটা আগেই কনসিডার করে ফেলতে হবে। আচ্ছা, এবার সেকেন্ড স্টেজে যেটা বলা হচ্ছে যে যে এই যে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি হলো, যার কনসেন্ট্রেশনটা হচ্ছে এই কে ইকুইলিব্রিয়াম, মানে ফার্স্ট স্টেপের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, যেটা আমি কে ড্যাগার এইরকম ভাবে লিখেছি, এ এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন এইটা। এবার এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যখন তোমার তৈরি হলো, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটাকে জাস্ট প্রোডাক্টে যেতে হবে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিয়ে। হ্যাঁ, মানে তোমার মানে ওয়ান্স অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি হলো, এবারে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা সে তো রিঅ্যাক্ট্যান্টও ফিরে আসতে পারে আর প্রোডাক্টও যেতে পারে। তাহলে প্রোডাক্টে যাওয়ার অ্যাকচুয়ালি রেটটা কি, সেটা কি, সেটা বলা হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশনকে তুমি ভি বলো, সেটা হচ্ছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ইন্টু এক্স ডাগার। হ্যাঁ, এইটা মানে বেসিক্যালি কি হচ্ছে, যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইকুইলিব্রিয়ামে কিছুটা তৈরি হয়ে আছে, এবার সেইটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাবে, এবং এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কেবি টি বাই এইচ। এবারে কেবি টি বাই এইচ কি করে গেল, সেইটা যখন আমরা ডিটেলে কলিশন ট্রানজিশন স্টেট থিওরি পড়াবো তখন বলবো। সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি, এটা কেবি টি বাই এইচ, যখন কেবি হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইটা। আর এক্স ড্যাগারটা কি, এক্স ড্যাগারটা হচ্ছে তোমার কে ইকুইলিব্রিয়াম ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এইটাকে যদি তুমি একটা রেট কনস্ট্যান্ট ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন বলো, তাহলে ক্লিয়ারলি রেট কনস্ট্যান্ট কেটাকে তুমি কি করে লিখতে পারছো, কেবি টি বাই এইচ ইন্টু কে ইকুইলিব্রিয়াম, এরকম ভাবে তুমি লিখতে পারলে। তাহলে মেন দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম জায়গায় হচ্ছে রিঅ্যাক্ট্যান্টটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকছে, আর 2 নম্বর হচ্ছে যে তোমার এই রেট অফ দ্য রিঅ্যাকশন, সেটা হচ্ছে যে ওই একটা সার্টেন ফ্রিকোয়েন্সি ইন্টু অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেটা তার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার কিন্তু অ্যাক্টিভেটেড ফিজিকে তোমার কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর এই যে ফ্রিকোয়েন্সিতে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়, সেটা হচ্ছে কেবি টি বাই এইচ, ঠিক আছে। তো সেই মতো করে আমি লিখলাম, সেখান থেকে তুমি যেটা রেট কনস্ট্যান্ট পেলে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবারে মানে তোমার এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা তুমি পেয়েছো,
যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেমন করে লিখতে পারো তোমায় একটুখানি বলি। সেটা হচ্ছে তুমি দেখো মানে এটা তোমার জানা আছে আর কি, মানে কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়েছো তুমি দেখেছো যে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটা তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো ড্যাগার বাই আরটি। মানে এমনিতে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, যেখানে ডেল্টা জি জিরো স্ট্যান্ডার্ড স্টেটে গ্রিসফ এনার্জির চেঞ্জ, আর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এখানে ইনভলভ বলে আমি জাস্ট ড্যাগারগুলোকে দিয়ে রেখেছি, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আর দেখি ডেল্টা এইচ জিরো ড্যাগার মাইনাস টি ডেল্টা এস জিরো ড্যাগার বাই আরটি। এটা দাঁড়াচ্ছে কথা ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ জিরো ড্যাগার বাই তোমার আরটি। এরকম একটা ফর্ম তুমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছ। আর এবারে দেখো যেটা কথা যে তুমি যদি রেট অফ দ্য রিয়াকশনসটাকে পেতে চাও, রেট অফ দ্য রিয়াকশনকে দেখো এখানে কে ইকুইলিব্রিয়ামে যদি বসিয়ে তাহলে ই টু দি পাওয়ার ডেল্টা এইচ জিরো ড্যাগার বাই আরটি এরকম টাইপের দেখতে হচ্ছে আর কি, ঠিক আছে। সেইটাকে একটুখানি তোমাকে ওই অ্যাক্টিভেশন এনার্জি এরকম ফর্মে জাস্ট নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমি কি করব, আর নিয়ে আসার জন্য আমি কি করছি দেখো তুমি এটা খেয়াল করো যে এই যে ইকুয়েশনটা, মানে আমি এটা এটা বসাবো, বসানোর পরে যেটা বলছি এই যে ইকুয়েশনটা, ধরো এইটা একটা ইকুয়েশন কিন্তু বলে 1 নম্বর ইকুয়েশন, এইটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন, মানে যেখানে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইরকম ভাবে লিখছো, এটা আমার কাজে লাগবে। আর এবারে ফর্ম ইকুয়েশন 1 কি পাচ্ছ দেখো, ln কেটাকে আমি লিখছি ln kb বাই এইচ প্লাস ln টি প্লাস ln কে ড্যাগার। আর এবারে dln কে বাই যদি ডিটি করা যায়, এইটা হলো 1 বাই টি হলো প্লাস এটা হলো dln কে ড্যাগার বাই ডিটি হলো। আচ্ছা আরএনএস ইকুয়েশন থেকে dln কে বাই ডিটি সেটা কি হয়, সেটা বেসিক্যালি তোমার অ্যাক্টিভেশন এনার্জি বাই আরটি স্কোয়ার হয়। এটা বাঁদিকটা হলো আরএনএস ইকুয়েশন থেকে, তাহলে এইখান থেকে এইটা পেলে কোথা থেকে না, ফ্রম আরএনএস ইকুয়েশন। আরএনএস ইকুয়েশন dln কে বাই ডিটি হচ্ছে ই ড্যাগার বাই আরটি স্কোয়ার। আচ্ছা এই যে 1 বাই টি, আর এইটা হয় কি ডেল্টা ইউ ড্যাগার ডেল্টা ইউ জিরো ড্যাগার বাই আরটি স্কোয়ার। এটা কোথা থেকে পেলে, এইটা পেলে ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন বা ভ্যান ডপ রিয়াকশন আইসোকোর। সেখান থেকে ডিএলএন কে বাই ডিটি, মানে ডিএলএন কে পি হলে ডেল্টা ইউ বাই আরটি স্কোয়ার হতো, আর ডেল্টা এলএন এটা কে সি, কারণ আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সব ইন টার্মস অফ কনসেন্ট্রেশন বের করছি, তো ডিএলএন কে সি বাই ডিটি সেটা হচ্ছে ডেল্টা ইউ ডিগোর বাই আরটি স্কোয়ার, এইটা ঠিক আছে। তাহলে এবারে এখানে দেখো তুমি এখান থেকে যদি একদিকে নিয়ে চলে যাও ডেল্টা ইউ ড্যাগার জিরো, সেটা হয়ে যাচ্ছে আচ্ছা বাই আরটি স্কোয়ার, এইটা সেটা হয়ে গেল তোমার ই ড্যাগার বাই আরটি স্কোয়ার মাইনাস 1/t, তাহলে আরটি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে করে যাচ্ছে কত ই ড্যাগার মাইনাস আরটি, এইটা এটা হলো। তাহলে এই আরটি আরটি দুদিক থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কি দাঁড়াচ্ছে ডেল্টা ইউ জিরো ড্যাগার, সেটা হচ্ছে ই ড্যাগার মাইনাস আরটি তাহলে এবারে ডেল্টা এইচ জিরো ড্যাগার কি হবে, তো একটা গ্যাস ফেজ রিয়াকশন হয় ডেল্টা এইচ জিরো ড্যাগার মাইনাস ডেল্টা পিভি প্লাস ডেল্টা পিভি, তার ডেল্টা এইচ জিরো ড্যাগার প্লাস ডেল্টা এন ইন্টু আরটি, মানে ফর gas phase reaction and if the gases behaves ideally। তুমি জানো যে ডেল্টা ইউটা হচ্ছে ডেল্টা এইচটা হচ্ছে ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি, আইডিয়াল গ্যাস হলে পিভির জায়গায় এন আরটি বসালে, এবার যখন চেঞ্জটা দেবে সেটা ডেল্টা এন আরটি হয়ে গেল এইটা। আচ্ছা ডেল্টা ইউ জিরো ড্যাগারটা কিন্তু তোমার ই ড্যাগার মাইনাস আরটি হয়, আর এটা কিন্তু ডেল্টা এন আরটি হয়, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে কত ই ড্যাগার মাইনাস 1 মাইনাস ডেল্টা এন ইন্টু আরটি, এরকম একটা ফর্ম তোমার দাঁড়াচ্ছে ডেল্টা এইচ জিরো ড্যাগারটা। তুমি দাঁড়াতে ধরে নাও এটা তোমার 3 নম্বর ইকুয়েশন। এবারে দেখো 1 নম্বর ইকুয়েশনে কেটা তুমি এইভাবে লিখেছো,
এবারে সেই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটাকে তুমি এইরকম ভাবে লিখলে, আর আবার ডেল্টা H0 ড্যাগারটা সেটা তুমি ইকুয়েশন 3 থেকে পেয়ে গেলে। তাহলে ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 k সমান kBT/h ইন্টু e টু দি পাওয়ার, এটা কে ইকুইলিব্রিয়াম থাকতো তো e টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই r, এটা e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা H0 ড্যাগার বাই RT, তাহলে এটা e টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা n, এটা হলো এটা e টু দি পাওয়ার মাইনাস e ড্যাগার বাই RT হলো। মানে আমি জাস্ট কি করলাম দেখো, এইখানে হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের জায়গা 2 নম্বর ইকুয়েশন থেকে e টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই r, এটা e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা H0 ড্যাগার বাই RT বসালাম। আবার ডেল্টা H0 ড্যাগার যেটা সেইটা হচ্ছে তুমি ইকুয়েশন 3 থেকে বসিয়ে দিলে, তাহলে এটা দাঁড়াচ্ছে একটা থাকছে e টু দি পাওয়ার মাইনাস e ড্যাগার বাই RT থাকছে, আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1 মাইনাস ডেল্টা n, এই ফর্মটা তোমার থাকছে। তাহলে এই দেখো এরকম একটা ইকুয়েশন তুমি আলটিমেটলি পেলে। ট্রানজিশন স্টেট থিওরিতে এটা মেজর ইকুয়েশন যেটা সেটা বেসিক্যালি তোমার এইটা, যে kBT/h, এটা e টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই r, এটা e টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা n, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস e ড্যাগার বাই RT। ঠিক আছে, তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় আইরিং ইকুয়েশন। তাহলে এবারে তুমি যদি এটাকে এর সঙ্গে কম্পেয়ার করো, মানে তোমার মানে আরিনিয়াস ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ারিং উইথ দ্য আরিনিয়াস ইকুয়েশন, Arrhenius equation, pre-exponential factor এটা কি দাঁড়াচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস e ড্যাগার বাই RT বাদ দিয়ে বাকি পুরো পার্টটা kBT/h e টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই r e টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা n, এরকম একটা জিনিস দাঁড়াচ্ছে। এটা তুমি a0 ইন্টু t এর সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে দেখো, যদি তুমি ট্রানজিশন স্টেট থিওরি করো তাহলে একটা বাইমলিকুলার গ্যাস ফেজ রিয়াকশন সেটা কিন্তু টি এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে তুমি আরএনএস ইকুয়েশন যখন করছো, আরএনএস ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, যখন কলিশন থিওরি করছো তখন কি হচ্ছে, এটা প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি, আর যখন ট্রানজিশন স্টেট থিওরি করছো তখন এটা প্রপোর্শনাল টু তোমার টি। তাহলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্সটা আরএনএস ইকুয়েশন, কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরিতে কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এটা এবং আমি আগেই বলেছিলাম তোমার এই পার্টিকুলার কেসে যদি অ্যাক্টিভেশন এনার্জিটা বলো, এটা আবার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। এইখানে যে অ্যাক্টিভেশন এনার্জিটা কি হবে, এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা একটা টেম্পারেচার ইন্টিগ্রেটেড পার্ট প্লাস হাফ RT হবে, আর এখানে যে তোমার এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা সেটা হচ্ছে e ড্যাগার 0 প্লাস RT হবে। তাহলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশন এনার্জি তাদের টেম্পারেচার ডিপেন্ডেন্স গুলো তোমার আরএনএস ইকুয়েশনে যেমন বলা হয়েছিল, কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরিতে কিন্তু সেটা আলাদা হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস, সেটা মাথায় রাখো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যে এইখানে তুমি একটা ই টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই r এরকম একটা টার্ম তুমি নিয়েছো। এইটা হচ্ছে তোমার এই যে সকল স্টেরিক ফ্যাক্টর যেটা কলিশন থিওরিতে বলা হয়েছিল, স্টেরিক ফ্যাক্টরটা এইটা যেটা পি দিয়ে লেখা হয়েছিল, এইটা এখন বেসিক্যালি ই টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই r, এইটা দিয়ে তোমার বেসিক্যালি কিন্তু মানে মানে কি বলবো, মানে আগে তো স্টেরিক ফ্যাক্টরটা তোমার অ্যাডহক ওয়েতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, দেখা যাচ্ছে থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালু আর এক্সপেরিমেন্টাল ভ্যালু আলাদা হচ্ছে, সেটাকে ম্যাচ করার জন্য তোমার জাস্ট স্টেরিক ফ্যাক্টরটাকে জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছিল। কিন্তু তুমি যখন এই কলিশন থিওরি বা ট্রানজিশন থিওরি কম্পেয়ার করবে, যেখানে কলিশন থিওরিতে স্টেরিক ফ্যাক্টর ছিল, ট্রানজিশন স্টেট থিওরিতে তার বদলে আছে ই টু দি পাওয়ার ডেল্টা H0 ড্যাগার বাই RT। আর এবারে ধরো তুমি যদি একটা নর্মাল রিয়াকশন কনসিডার করো, ফর মোস্ট অফ দ্য রিয়াকশন, ফর
for most of the reaction except unimolecular reaction. মানে স্যার বলছি ওটা ডেল্টা এস 0 টাকা দিয়েছেন তো? হ্যাঁ 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 মানে দেখো ডেল্টা এস 0 টাকা মানে দেখো ফর মোস্ট অফ দ্য রিয়াকশন ইউনিমলিকুলার রিয়াকশন বাদ দিলে ধর বাইমলিকুলার রিয়াকশন যদি হতো তাহলে কি হচ্ছে দুটো রিয়াকশন থেকে একটাই তো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হবে তাহলে কি হবে তাহলে এনট্রপিটা বেসিক্যালি কমে যাবে মানে আচ্ছা এখানে এখানে এটা বলে নিই যে ডেল্টা এস 0 ড্যাগারটাকে এটাকে তুমি জাস্ট বলতে পারো এনট্রপি অফ অ্যাক্টিভেশন এর নামটা হচ্ছে এনট্রপি অফ অ্যাক্টিভেশন তাহলে এই যে এনট্রপি অফ অ্যাক্টিভেশনটা সেটা মোস্ট অফ দ্য রিয়াকশনের ক্ষেত্রে নেগেটিভ হবে কেন নেগেটিভ হবে কারণ তুমি দেখতে পাচ্ছ একাধিক রিয়াক্ট্যান্ট তারা বেসিক্যালি জুড়ে গিয়ে একটাই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে নাম্বার অফ মলিকুলসের সংখ্যা কমে যাচ্ছে বলে এনট্রপি অফ অ্যাক্টিভেশন ইউজুয়ালি নেগেটিভ সেটাই লিখছি ফর মোস্ট অফ দ্য রিয়াকশন এক্সেপ্ট দ্য ইউনিমলিকুলার রিয়াকশন ডেল্টা এস 0 ড্যাগার সেটা হচ্ছে লেস দ্যান 0 তোমার নেগেটিভ তা যদি হয় তাহলে ই টু দি পাওয়ার ডেল্টা এস 0 ড্যাগার বাই আর টি সেটা কি হবে তোমার 0 থেকে 1 এর মধ্যে হবে অর্থাৎ ফ্র্যাকশন হবে তাই না যদি ডেল্টা এস 0 ড্যাগারটা তোমার বেসিক্যালি নেগেটিভ হয় হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার সাম নেগেটিভ কোয়ান্টিটি সেটা অবশ্যই 1 এর থেকে কম হয় না 0 থেকে 1 এর মধ্যে হবে এবং এটাই তোমার বলে দিচ্ছে যে কেন পিটা তোমার বেসিক্যালি 0 থেকে 1 এর মধ্যে হয় হ্যাঁ বা এইটা হচ্ছে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো আচ্ছা এবারে একটা স্পেশাল কেসে যদি ইউনিমলিকুলার রিয়াকশনস হয় ফর ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে একটা মলিকুল থেকে তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখানে রিয়াক্ট্যান্টও একটা মলিকুল অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও একটা মলিকুল এবং সেই পার্টিকুলার কেসে ডেল্টা এস 0 ড্যাগার সেটা কমবে তো নাই বরং ইভেন বাড়তেও পারে কেন বাড়তে পারে দেখো তোমার রিয়াক্ট্যান্টের যা এনার্জি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের এনার্জি তো অনেক বেশি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যদি এনার্জি বেশি হয় তাহলে কি হবে না একটা বেসিক্যালি তোমার ওই মানে যেটা ইন্টারনাল মোশন র্যান্ডামনেস কারণ সেটা তোমার বেড়ে যাবে তাহলে যদি বেড়ে যায় তাহলে তোমার ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু রিয়াক্ট্যান্টের তুলনায় তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের এন্ট্রপি ইভেন বেশি হতে পারে সেখানে ডেল্টা এস 0 ড্যাগারটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে পারে এবং এটা তোমায় বলে দেবে ই টু দি পাওয়ার ডেল্টা এস 0 ড্যাগার বাই আর টি সেটা তোমার গ্রেটার দ্যান 1 হতে পারে অথবা পিটা তোমার গ্রেটার দ্যান 1 হতে পারে আসলে আমি তো কলিশন থিওরি ডিটেলে পড়লাম না কলিশন থিওরির প্রচুর লিমিটেশন ছিল তবে একটা লিমিটেশন হচ্ছে দেখা যায় যে বেশ কিছু ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনের রেটটা তোমার কলিশন থিওরি থেকে যে প্রেডিক্টেড ভ্যালু তার তুলনায় বেশি হয়ে যাচ্ছে মানে সেটাকে তোমাকে ঠিক করতে গেলে প্রবাবিলিটি ফ্যাক্টর বা স্টেরিক ফ্যাক্টরটাকে 1 এর থেকে বেশি নিতে হতো কিন্তু কলিশন থিওরিতে স্টেরিক ফ্যাক্টরটা 0 থেকে 1 এর মধ্যেই নেওয়া হয় 1 এর থেকে বেশি নেওয়ার কোনো স্কোপ নেই ট্রানজিশন থিওরি কিন্তু সেই সুযোগটা আছে যে এন্ট্রপি অফ অ্যাক্টিভেশনটা যদি কোনো কারণে তোমার পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু সকল ই টু দি পাওয়ার ডেল্টা এস 0 ড্যাগার বাই আর টি যেটা তোমার স্টেরিক ফ্যাক্টর বা প্রবাবিলিটি ফ্যাক্টর ইকুইভ্যালেন্ট সেটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে এবং সেটা ক্যান এন্ড দিস ক্যান এক্সপ্লেন হোয়াই for certain unimolecular reaction rate of the reactions is actually greater than the value predicted by the collision theory এটা তুমি দেখতে পাচ্ছ আচ্ছা আরেকটা দেখো এই যে তুমি এইখানে ডেল্টা এনটা লিখেছো ডেল্টা এনটা কি আচ্ছা ডেল্টা এনটা বেসিক্যালি তোমার ওই নাম্বার অফ মলিকুলস বা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স মাইনাস হচ্ছে সাম অফ দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এটা বেসিক্যালি হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট of the activated complex minus sum of এটা অবশ্যই মড দিয়ে সব sum of stoichiometric coefficient of reactants ঠিক আছে এটা হচ্ছে 1 মাইনাস স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ রিঅ্যাক্ট্যান্টস সেটা কি হবে সেটা হচ্ছে তোমার মানে নির্ভর করবে যে কি টাইপের রিঅ্যাকশন তুমি কনসিডার করছো বলে নি ধরো মানে এটা সবসময় 1 মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে সেটা সবসময় 1 আর এইটা আমি এরকম করে লিখে রাখছি সাম অফ স্টোইচিওমেট্রিক
কোএফিসিয়েন্টস অফ রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, এবারে কিন্তু ইউনিমলিকুলার রিঅ্যাকশনস হয়। ইউনিমলিকুলার রিঅ্যাকশনে রিঅ্যাক্ট্যান্ট কটা আছে? মানে একটাই আছে। তখন কি হবে? এইটা 1 হয়ে যাবে, তাহলে ডেল্টা এনটা তখন 0 হয়ে গেল। তাহলে ফর ইউনিমলিকুলার রিঅ্যাকশন, ডেল্টা হচ্ছে 1 - 1, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, এবং তখন তোমার কেটা কি হয়ে যাবে? kBT বাই এইচ ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর হলো ইন্টু ইউ হলো, আমি এইখানে বসাচ্ছি আর কি, কোথায় গেল, এখানে আমি বসাচ্ছি ডেল্টা এন এর জায়গা তুমি বসিয়ে দিচ্ছ, জাস্ট 0 বসিয়ে দিচ্ছ। তাহলে kBT বাই এইচ ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর, আর তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি থাকবে, মাইনাস ই ড্যাগার বাই আরটি হলো। আর এখানে বাইমলিকুলার রিঅ্যাকশন হতো, তখন ডেল্টা এনটা তোমার 1 - 2 অর্থাৎ -1 হয়ে যাবে। দেন কেটা কত হচ্ছে? kBT বাই এইচ ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর, আর এখানে একটা ই লেখা হয়নি, ইটা লেখা হয়নি, ই টু দি পাওয়ার 1 একটা ই থাকবে না, এখানে ইটাকে অ্যাডিশনাল লেখা হয়নি, এটা ই, আর এখানে থেকে যাচ্ছে একটা ই স্কোয়ার হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি হয়ে গেল। তো এখানে ই থাকবে না ই স্কোয়ার থাকবে, সেটা নির্ভর করবে ডেল্টা এন এর উপর, এবং ডেল্টা এনটা কেমন করে বের করলাম সেটা তোমাকে এখানে আমি বলে দিতে পারলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো দেখো তোমার হ্যাঁ স্যার। বেসিক্যালি জ্যামের জন্য তোমার যতটুকু লাগবে আর কি, যতটুকু লাগবে মানে মানে ওই কলিশন থিওরি এবং ট্রানজিশন স্টেট থিওরি আর কি, যতটুকু না বললি না ততটুকু আমি বললাম। তোমাকে এইটুকু কাজ আমি এটা করে দিতে বলছি, এটা তো আমি ডেরিভেশনটাকে করিয়ে দিলাম ট্রানজিশন স্টেট থিওরিতে, আর এইটুকু কাজ তুমি করে নেবে, এটা খুব সহজ। হ্যাঁ, মানে আমি এই যে এইখানে এই জেড এ আর জেড এবি এক্সপ্রেশনটাকে বসিয়ে দিয়ে তারপর তোমার ওই নাম্বার ডেন্সিটিটাকে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন বসিয়ে যে এই ফাইনাল ফর্মুলাটা পাওয়া আর কি, এটা একটুখানি বাড়িতে কষে নেবে, বাড়িতে কষে নিলে কিন্তু কলিশন থিওরিটা তোমার হয়ে গেল বেসিক্যালি। হ্যাঁ, এটা। আর তারপরে তো আমাদের তো পরে বললাম না আবার ডিটেলে তো পড়ানোর স্কোপ থাকবে, আমরা তো 6 সেমিস্টারের সিলেবাসের মধ্যে যেহেতু ওটা আছে, ওটা আমরা তখন ডিটেলে পড়াবো, কিন্তু কেমিক্যাল কাইনেসের জ্যামের জন্য তুমি পুরো রেডি করে রেখে দাও। এটা আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা ওখানে অন্য রকমের জিনিস, যেটা হচ্ছে গ্যাস ফেজ ইউনিমলিকুলার রিঅ্যাকশন। সেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, এই ইউনিমলিকুলার রিঅ্যাকশন এটাও তোমার পরে খুব ডিটেলে পড়ানোর সুযোগ থাকবে। আসলে এটা কলিশন থিওরির সঙ্গে ভীষণভাবে রিলেটেড, সেই জন্য আমি এখানেই এটাকে করিয়ে দিচ্ছি। তুমি একটা কিন্তু বোঝার চেষ্টা করো যে তুমি দেখলে কি না রিঅ্যাকশনস অফ অর্ডার 3 বা তার থেকে বেশি রেয়ার, কারণ 3 বডি বা 4 বডি এইসব কলিশনসগুলো স্ট্যাটিস্টিক্যালি খুব ইমপ্রবাবল বলে। আচ্ছা, বাইমলিকুলার রিঅ্যাকশন বা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কেন কমন তুমি দেখেছো, কারণ মোস্ট অফ দ্য কলিশন হচ্ছে বাইনারি কলিশনস। এবার কথাটা হচ্ছে যে ইউনিমলিকুলার রিঅ্যাকশন বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনও কিন্তু একই রকমভাবে খুব কমন। এবারে কথাটা কেটে হচ্ছে যে কলিশন করতে গেলে তো তোমার দুটো রিঅ্যাক্টর মলিকিউলস লাগবে, আর দুটো রিঅ্যাক্টর মলিকিউল কোলাইড করে দুজনেই তোমার প্রোডাক্টে চলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কলিশনের থ্রু দিয়ে যদি রিঅ্যাকশনকে তোমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে ইট হ্যাজ টু বি বাইমলিকুলার। এর কথাটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন হয় কি করে। আচ্ছা, ইউনিমলিকুলার রিঅ্যাকশন হয় কি করে তার বিভিন্ন রকম সব থিওরি ছিল। তোমার প্রথমে তোমার পেরিন্সের রেডিয়েশন হাইপোথিসিস বলে একটা জিনিস ছিল, সেটা বলা হতো যেমন কোনো একটা কন্টেনারের মধ্যে একটা ব্ল্যাক বডি রেডিয়েশন যেটাকে বলে, বা রেডিয়েশন সবসময়ই থাকে, ধাক্কাধাক্কি করার দরকার নেই, রিঅ্যাক্টর মলিকুলগুলো হচ্ছে ওই ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে তোমার প্রোডাক্টে যায়। এরকম একটা থিওরি প্রথমে ছিল পেরিন্সের, কিন্তু সেই থিওরিগুলো আলটিমেটলি ভুল বলে প্রমাণিত হয়। লিন্ডেম্যান এবং ক্রিশ্চিয়ানসেন তারা বেসিক্যালি এগুলোকে ভুল প্রমাণ করেন।
ওই জন্য ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে যেটা যে মানে ইনিশিয়ালি বা মোস্ট প্রিমিটিভ ওয়েতে যেটা বেস্ট পসিবল থিওরি যেটা হয়েছিল এবং সাকসেসফুল থিওরি হয়েছিল সেটাই হচ্ছে তোমার লিন্ডেম্যান মেকানিজম। লিন্ডেম্যান প্রথম প্রপোজিশনটা করেছিলেন এবং তার ছাত্র ক্রিশ্চিয়ানসন তিনি এটা নিয়ে খুব এক্সটেন্সিভলি স্টাডি করেন, সেখানে এটাকে লিন্ডেম্যান ক্রিশ্চিয়ানসন মেকানিজম বলে। তাহলে আমরা যেটা মানে শুরুতে বলছি সেটা হচ্ছে এই যে ইউনিমলিকুলার রিয়াকশনস কিভাবে ঘটছে তার মেকানিজমটা তোমায় বুঝতে হবে। কলিশনের থ্রু দিয়েই ঘটছে, কিন্তু যদি কলিশন হতো এবং কলিশনের জন্য যে মানে যদি রিয়াক্টান্টগুলো সরাসরি প্রোডাক্টে চলে যেতে পারতো তাহলে দ্য রিয়াকশন হ্যাজ টু বি সেকেন্ড অর্ডার অর বাইমলিকুলার, কিন্তু দেখা যাচ্ছে রিয়াকশনগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার বা ইউনিমলিকুলার, এটাও কিন্তু খুব কমন আর কি। তাহলে সেটা কেমন করে হচ্ছে? আচ্ছা, এর জন্য যে কমন মেকানিজম যেটা চলে সেটা হচ্ছে এই যে ধরো মানে যেটা মোস্ট অফ দ্য বইয়ে যেভাবে লেখা থাকে আমি সেভাবে প্রথমে বলি। ধরো দুটো রিয়াক্টান্ট মলিকুল তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করে কি হচ্ছে, একজন অ্যাক্টিভেটেড হচ্ছে, রেট কনস্ট্যান্ট হচ্ছে K1 ধরো, এই প্রসেসটাকে বলা হচ্ছে তুমি অ্যাক্টিভেশন। আর এবারে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা সে তার দুটো রাস্তা আছে। এক হচ্ছে যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা যদি ভীষণ লেস রিয়াক্টিভ হয়, মানে মানে ভীষণ আনস্টেবল হয়, তো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স জাস্ট প্রোডাক্টে চলে যাবে। আরেকটা হতে পারে যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যদি একটু হলেও স্টেবল হয় এবং রিয়াকশানে তোমার মানে গ্যাস প্রেশারটা বেশ বেশি থাকে বা কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, তখন কি হতে পারে, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ওই ওই মিডিয়ামের মধ্যে যে প্রচুর যে গ্যাস মলিকুল ছিল যারা তোমার গ্রাউন্ড স্টেটে ছিল তার সঙ্গে ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করে তার এক্সেস এনার্জিটা অন্যান্য মলিকুলকে ডিসিপেট করে দিতে পারে বা দিয়ে দিতে পারে। তা সেই প্রসেসটা করে ডিঅ্যাক্টিভেশন, অর্থাৎ এই এসটা সে আবার তোমার কি করলো না, অ্যাক্টিভেটেড মলিকুলটা গ্রাউন্ড স্টেটের মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করে পুরো এনার্জিতে সে হিট এনার্জি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে দেখো আবার আগের জায়গায় চলে এসছে, এটাকে বলছে ডিঅ্যাক্টিভেশন। এইটা তাহলে এই যে পসিবিলিটি ডিঅ্যাক্টিভেশনটা হতে পারে সেইটা কিন্তু কনভেনশনাল কলিশন থিওরিতে ধরা হয়নি। অ্যাক্টিভেশন হলে অ্যাক্টিভেশন হয়েই জাস্ট প্রোডাক্টে চলে গেল, অর্থাৎ এই যে এসটা তৈরি হয়েছে, এসটা সে জাস্ট সিম্পলি তোমার প্রোডাক্টে চলে যাচ্ছে ভায়া রেট কনস্ট্যান্টটা ধরে তোমার নাম ধরে নাও। আচ্ছা, আগেরটা এইটাকে K2 বলে, আগেরটাকে K-1 বলে, কারণ আগেরটা দেখো প্রথম স্টেপের জাস্ট রিভার্স রিয়াকশন, তাহলে এটাকে K1 বলছে, এটাকে K-1 বলছে। মানে আমি একটা স্টেপে না লিখে আমি জাস্ট দুটো স্টেপে লিখলাম, রাইট? তাহলে দেখো তাহলে কি হচ্ছে এখানে, যে রিয়াক্টার মলিকুলকে ধাক্কাধাক্কি করলো, ধাক্কাধাক্কি করে অ্যাক্টিভেটেড হলো। এবারে অ্যাক্টিভেটেড মলিকুলের দুটো দশা, সে গ্রাউন্ড স্টেটে অন্যান্য মলিকুলের সঙ্গে ধাক্কাধাক্কি করে আবার আগের জায়গায় ফিরেও যেতে পারে, ডিঅ্যাক্টিভেশনও হতে পারে, অথবা হচ্ছে তোমার ওই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা সে বেসিক্যাল প্রোডাক্টে যেতে পারে ভায়া ডিকম্পোজিশন অর রিয়াকশন, ডিকম্পোজিশন করে সে ফাইনালি প্রোডাক্টও চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার মেকানিজমটা। ঠিক আছে, তাহলে কি হলো এখানে, এখানে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, আমি আর মানে এটা তো অত ডিটেলে বলছি না, যাকে তারা মুখে বলে দিলাম। আচ্ছা লিখে দিই, এক লাইন লিখে দিই, নাহলে পরে পড়লে তুমি কিছু বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে রিয়াক্টান্ট মলিকুলস collide with each other and getting activated. This activated molecule may either be deactivated or can be transformed into product, অথবা সে প্রোডাক্টে চলে যেতে পারে। ঠিক আছে, এটা তাহলে এটা এই হচ্ছে তোমার অবস্থাটা। এবারে কখন তোমার ডিঅ্যাক্টিভেটেড হবে, কখন ডিকম্পোজিশন হবে, সেটা নির্ভর করবে মানে গ্যাসের প্রেশারটার উপরে, আর হচ্ছে K-1 এবং K2 তাদের রিলেটিভ ভ্যালুর উপরে। যদি K-1 বেশি হয়
তার ডিঅ্যাক্টিভেশনটা বেশি হবে, আবার K2 যদি বেশি হয় তাহলে ডিকম্পোজিশনটা বেশি হবে। সেটা আমি ফাইনালি যাওয়ার পরে তোমায় দেখাবো। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে তুমি স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন জানো, তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে তুমি স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশনটাকে তুমি অ্যাপ্লাই করবে। তাহলে অ্যাপ্লাইং steady state approximation for the activated complex A star, তাহলে কি লিখবো আমি? d A star by dt এটা k1 ইন্টু এর কনসেন্ট্রেশন তার স্কোয়ার হয়ে গেল। মানে দেখো এটাকে তৈরি হয়েছে তোমার k1 রেট কনস্ট্যান্ট থ্রু দিয়ে, এখানে a আর a আছে, মানে বেসিক্যালি k1 ইন্টু a তার স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস k মাইনাস 1 A স্টার ইন্টু a হলো এইটা, এই যে ডিঅ্যাক্টিভেশন হয়েছে, আর মাইনাস k2 ইন্টু A স্টার হচ্ছে। দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0 according to steady state approximation। তো সেখান থেকে তুমি A স্টারের কনসেন্ট্রেশনটা বের করে নাও, সেটা k1 ইন্টু a তার স্কোয়ার হয়ে গেল, আর এখানে পড়ে রইল কত, k মাইনাস 1 a প্লাস k2। এইটা ধরো একটা 1 নম্বর ইকুয়েশন, তুমি এখানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটাকে বের করে ফেললে। আচ্ছা, এবার রেট অফ দ্য রিঅ্যাকশনস তাহলে কি হবে? রেট অফ দ্য রিঅ্যাকশন v, সেটা কি? সেটা তোমার বেসিক্যালি k2 ইন্টু এর কনসেন্ট্রেশন, k2 এটা কত, k1 a তার স্কোয়ার ডিভাইডেড বাই k মাইনাস 1 a প্লাস k2, এটা ঠিক আছে, এটা হলো। দেখো তুমি এরকম একটা ফর্ম পেয়েছো, তুমি চাইলে এটাকে না কি করতে পারতে, মানে এই ইকুয়েশনটাকে একটুখানি আমি গুছিয়ে লিখতে পারি আর কি, চাইলে মানে মানে এখনও লিখতে পারি বা পরে লিখলেও হবে আর কি। মানে এটাকে তুমি এই কে ইউনিমলিকুলার ইন্টু এ এইরকম ভাবে লিখলে, যেখানে আর দেখো রিয়াকশনটা কিন্তু ইউনিমলিকুলার রিয়াকশনস হতো, তাহলে কি হতো, রেট অফ দ্য রিয়াকশনস হচ্ছে এর সঙ্গে যা ডিরেক্টলি প্রপোর্শনাল হতো। তাহলে একটা এ বাদ দিয়ে বাকি যে পার্টটা, সেটা একটা কনস্ট্যান্ট, যেটা ইউনিমলিকুলার রেট কনস্ট্যান্ট বলে, কে ইউনিমলিকুলার, সেটা কি না k1 k2 ইন্টু এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই k মাইনাস 1 ইন্টু a প্লাস k2। ঠিক আছে, এটা আমি এইরকম ভাবে লিখলাম আর কি। তাহলে দেখো আলটিমেটলি এটা তোমার দাঁড়াচ্ছে যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনকে তুমি এইরকম ভাবে জাস্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে এইটাকে আমি অনেক রকম ফর্মে টর্মে সব দেখাবো, তার আগে আমি কতগুলো জিনিস একটুখানি বলি। তাহলে এই যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তুমি যে ফাইনাল ফর্মটাকে পেয়েছো, এবারে কতগুলো কেস কনসিডার করো। ধরো কেস 1। আচ্ছা, কেস 1 আমি এটা জাস্ট বলতে চাইছি, ধরো যে মানে যখন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টটা বেশ কম, when concentration of reactant is low, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যখন বেশ লো হবে, তখন কি হবে দেখো তো, কে মাইনাস 1 এটা, এইটাকে তুমি জাস্ট লিখতে পারো লেস দ্যান k2। আচ্ছা, লো এর বদলে তুমি ভেরি লো করে দাও। কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ইজ ভেরি লো যদি হয়ে যায়, তাহলে কি হবে, কে মাইনাস 1 এটা, মানে যে ডিনোমিনেটরে এইখানে কি এর কনসেন্ট্রেশন ইনভলভ আছে, সেটা ভীষণ ভীষণ যদি কম হয়, তাহলে এই পার্টটা ছোট হয়ে গেলে তখন k2, কে মাইনাস 1 এটা মাঝ লেস দ্যান k2, বা অথবা তুমি বলতে পারো কে মাইনাস 1 a ইন্টু এ স্টারটা এইটা মাঝ লেস দ্যান kt ইন্টু এ স্টার। তার মানে আমি যেটা বলতে চাইছি যে রেট অফ ডিকম্পোজিশন, রেট অফ ডিঅ্যাক্টিভেশন is much less than rate of decomposition। এই যে তোমার স্টেপ 2টা, তার রেটটা রেট অফ ডিঅ্যাক্টিভেশন থেকে কে মাইনাস 1 ইন্টু এ স্টার ইন্টু এর কনসেন্ট্রেশন। আর পরেরটা দেখো, পরেরটা কি তোমার কে2 ইন্টু এ স্টারের কনসেন্ট্রেশন, এইটা।
সেটাই আমি লিখেছি। তাহলে রেট অফ ডিঅ্যাক্টিভেশন মাঝ লেস দ্যান রেট অফ ডিকম্পোজিশন। তখন কি হচ্ছে, তখন তুমি কি খেয়াল করে দেখো যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা তুমি লিখতে পারছো যে এই যে ডিনোমিনেটর পার্ট থেকে কে অফ -1 এটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে এটা কেটে কুটে গেল, কেটে কেটে গিয়ে কি হলো k1 ইন্টু তোমার এ তার স্কোয়ার হয়ে গেল এইটা। তাহলে এই যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তুমি এই যে এক্সপ্রেশনটা পেয়েছিলে, সেইখানে তোমাকে কি করতে হচ্ছে k-1 a, এটা খুব খুব ছোট বলে তার ডিনোমিনেটর থেকে এই পার্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে এবার কেটু কেটু কেটে চলে গেল k1 ইন্টু এ স্কোয়ার হয়ে গেল। তা দিস ইজ এ সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার রিয়াকশন আগে কি হতো, অর্ডার আর মলিকুলারিটি সিনোনিমাসলি ব্যবহৃত হতো, তো সেকেন্ড অর্ডার রিয়াকশন অর বাই মলিকুলার রিয়াকশন, বাই মলিকুলার রিয়াকশন এটা, ঠিক আছে। এবং এই পার্টিকুলার কাজে তুমি যেটা ঠিক আছে আমি এইটাই লিখে রাখলাম, এটা হচ্ছে তোমার একটা সেকেন্ড অর্ডার অথবা বাই মলিকুলার রিয়াকশন হচ্ছে তোমার এরকম ভাবে তুমি লিখলে এটা। আজ এবারে দেখো যদি তুমি কেস 2 তে when concentration of the reactant is very high, reactant is very high, when concentration of the reactant is very high, তখন কি হচ্ছে, তো কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট যদি ভেরি হাই হয়ে যায় তখন এর ঠিক উল্টোটা, অর্থাৎ কে অফ মাইনাসে ইন্টু এটা, এইটা বেসিক্যালি মাঝ গ্রেটার দেন কে টু, অথবা তুমি বলতে পারছো কে অফ -1 এ ইন্টু এ স্টার, সেটা মাঝ গ্রেটার দেন কে টু ইন্টু এ স্টার। তার মানে বলতে চাইছি রেট অফ ডিঅ্যাক্টিভেশন এটা মাঝ গ্রেটার দেন রেট অফ ডিকম্পোজিশন। হ্যাঁ, রেট অফ ডিঅ্যাক্টিভেশন ইজ মাঝ গ্রেটার দেন রেট অফ ডিকম্পোজিশন, ঠিক আছে এটা, ঠিক আছে। তখন কি হবে, দেন তুমি খেয়াল করো যে ভেলোসিটি তুমি তখন লিখবে কি, এখন কি হচ্ছে এই জিনিসটা অনেক অনেক বড় দেন এই জিনিসটা, ঠিক আছে। তা তুমি কেটুটাকে এখান থেকে বাদ দিয়ে দাও, তা কেটুটাকে বাদ দিলে কি দাঁড়াচ্ছে, এখানে একটা এর কনসেন্ট্রেশন উপরে একটা এর কনসেন্ট্রেশন কেটে গেল, কেটে কি পড়ে রইল না k1 k2 বাই k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন হয়ে গেল। দেখো দিস ইজ এ ফার্স্ট অর্ডার অর ইউনিমলিকুলার রিয়াকশন। তো আমাকে এটা দাঁড়াচ্ছে যে তোমার এই লিন্ডেম্যান মেকানিজম অনুযায়ী যখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা বেশ কম, সেটা একটা বাইমলিকুলার বা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স হবে করছে, আর যখন তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন খুব বেশি তখন সেটা ফার্স্ট অর্ডার অর ইউনিমলিকুলার রিয়াকশন সেইটা তোমার ওবে করছে, এটা ঠিক আছে, এটা জিনিসটা। আচ্ছা তাহলে দেখো এবারে খেয়াল করে যে তুমি এইটা কাজ করো, এই যে না এটা কি যখন কনসেন্ট্রেশনটা খুব বেশি তখন তো তুমি এই কাইনেটিক্সটা পেয়েছো, তো সেই জন্য এইটাকে আমি কে ইনফিনিটি একটা নাম দিলাম এইটা, যেখানে কে ইনফিনিটিটা হচ্ছে তোমার k1 k2 বাই k-1, k1 k2 বাই k-1 সেটা তোমার বেসিক্যালি কে ইনফিনিটি, ঠিক আছে এইটা। আচ্ছা এবারে তুমি একটা ছবি আঁকার চেষ্টা করো। দেখো প্রথমে আমি যে কাজটাকে করছি এই দিকে মানে ভেলোসিটিকেও প্লট করতে পারা যায় অথবা ভেলোসিটি বাই একেও প্লট করে, মানে আসলে লোকে যেটা করে সেটা হচ্ছে এইটা প্লট করে, ভি বাই এর কনসেন্ট্রেশন এটাকে প্লট করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এর কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে শুরুর দিকে এই যে এই জায়গাতে মানে যখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন খুব কম তখন ভি বাই এটা কত হচ্ছে k1 ইন্টু এ, অর্থাৎ এটা তোমার এর কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। আর শেষের দিকে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে হচ্ছে ভি বাই এর কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে তোমার কে ইনফিনিটি তার সঙ্গে সমান হচ্ছে। তার মানে তুমি যেটা দেখতে পাচ্ছ যে শুরুর দিকে ভি বাই এটা এর সঙ্গে তোমার লিনিয়ারলি বাড়ছে, এটা লিনিয়ারলি বাড়ছে, এই যে দেখো
ভি বাই এ ভার্সেস যদি এ প্লট করো তাহলে কি হবে, প্রথম দিকে সেটা লিনিয়ারলি বাড়বে, আর এবারে বেড়ে বেড়ে এটা একটা সময় পরে কি হবে, কনস্ট্যান্ট হয়ে যেতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ এ হয়ে যেতে হবে। তার মানে এইটা এইরকম ভাবে বাড়ছে, বেড়ে 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 কিন্তু একটা সময়ের পরে কিন্তু এটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইরকম ভাবে তোমার যাচ্ছে। হ্যাঁ, এটা তাহলে ভি বাই এটা যদি এর রেসপেক্টে তুমি প্লট করো, দেখো এরকম টাইপের একটা তুমি ছবি দেখতে পাচ্ছ এটা। আর এটা যখন এটা খুব বেশি তখন তার ভ্যালুটা কত, এটা কে ইনফিনিটি হচ্ছে এইটা, কে ইনফিনিটি হচ্ছে এইটা। তাহলে ভি বাই এ ভার্সেস এ প্লট করলে তোমার এই এই জিনিসটা পেলে তুমি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা তাহলে এই প্রথম দিকটা হচ্ছে তোমার বেসিক্যালি যে শুরুর দিকটা এটা প্রপোর্শনাল টু তোমার এ, আর শেষের দিকটা হচ্ছে এটা মানে প্রপোর্শনাল টু এর পাওয়ার শূন্য, অর্থাৎ এই দিকটা এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়েছে, এই জায়গাটা হচ্ছে তোমার এর পাওয়ার মানে মানে এ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আর কি, এটা। আর এবারে এইখান থেকে আরো দু একটা জিনিস তুমি জাস্ট ভাবতে পারো, তুমি দেখো তো খেয়াল করে যে তোমার এই ভি বাই এ যেটা, এটা অ্যাকচুয়ালি তোমার যদি এই ইকুয়েশনটাকে দেখো, মানে আসলে কতগুলো ইকুয়েশন নাম দিয়ে দিলে ভালো হতো। তো এটা 1 নম্বর ইকুয়েশন, তো এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, হ্যাঁ, এইটা ধরো, ও সরি, এইটা এইটা ধরো তোমার, এইটা বা এটা যাই বলো না কেন, এটা তোমার 3 নম্বর ইকুয়েশন। এইটা ধরো, এইটা বা এটা যেটাই বলো, এটা 4 নম্বর ইকুয়েশন, কে ইউনিটের এক্সপ্রেশন হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো যে তোমার ইকুয়েশন 2 তে যদি ভি বাই এটাকে করো, তাহলে ফ্রম ইকুয়েশন 2 ভি বাই এটা কত হচ্ছে বলো তো, কে ওয়ান কে টু এ বাই কে ওয়ান কে টু ইন্টু এ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান এ প্লাস কে টু, এটা তো, এটা। আচ্ছা, খেয়াল করো তো যে যখন তোমার ভি বাই এটা কে ইনফিনিটি বাই 2 হচ্ছে, তখন কি হচ্ছে? আর কে ইনফিনিটি বাই 2 মানে হচ্ছে কে ইনফিনিটিটা আবার কি, কে ইনফিনিটিটা হচ্ছে বেসিক্যালি কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান আর কি। তখন কি হচ্ছে আমি একটু দেখতে চাইছি আর কি। তাহলে এইটা এইটা তার মানে হচ্ছে এটা কে ওয়ান কে টু বাই 2 ইন্টু কে মাইনাস ওয়ান, এইটা আমি দেখতে, মানে কখন ভি বাই এটা এটা কে ইনফিনিটি বাই 2 হচ্ছে সেটা আমি দেখতে চাইছি আর কি। হ্যাঁ, তো দেখো যখন ভি বাই এটা কে ইনফিনিটি বাই 2 অর্থাৎ কে ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান বাই 2, তখন কি দাঁড়াবে, তখন এই ইকুয়েশন থেকে দেখো কে ওয়ান কে টু বাই 2 ইন্টু কে মাইনাস ওয়ান, এইটা হতে হবে তোমার কে ওয়ান কে টু ইন্টু এর কনসেন্ট্রেশন, কে ওয়ান কে টু ইন্টু এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস কে টু। তুমি খেয়াল করে দেখো যখন কে টুটা তোমার মানে এক সেকেন্ড তোমার, এক সেকেন্ড তোমার বলছি, মানে এইটা খেয়াল করে দেখো, মানে এটা কখন হবে, এইখান থেকে তুমি এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই আমি বলে দিচ্ছি একবারে, তুমি এটা বাড়িতে করে নেবে। যখন এর কনসেন্ট্রেশনটা তোমার কে টু বাই কে মাইনাস ওয়ান হচ্ছে, তখন তোমার দেখো এর কনসেন্ট্রেশনটা তোমার কে টু বাই কে মাইনাস ওয়ান হচ্ছে এইটা। তুমি তাহলে এখানে বসিয়ে দাও, তো বসিয়ে দিয়ে দেখো ডান দিকটা, এটা যদি কে টু বাই কে মাইনাস ওয়ান করো, তাহলে কে মাইনাস ওয়ান কে টু বাই কে মাইনাস ওয়ান, তাহলে তাহলে নিচে হচ্ছে কে টু প্লাস কে টু হয়ে গেল, টু কে টু হয়ে গেল। হ্যাঁ, করে গিয়ে দেখো এইটা বেসিক্যালি, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও তো এখানটা, আমি যেটা করলাম এক সেকেন্ড, হুম, এইটা যখন কে টুটা তোমার
এটাকে গুণটাকে করতে হবে তো, আমি এখানে গুণটাকে করে নিচ্ছি। হ্যাঁ, তাই এটা এদিকে গুণ করলে কত হয়, k1 k2 k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন প্লাস হচ্ছে k1 k2 তার স্কোয়ার ইকুয়াল টু 2 k1 k2 k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন, তাই তো? তাহলে এখানে একটা কেটে চলে যাচ্ছে, একটা কেটে চলে গেলে কি পড়ে থাকছে না, k1 ইন্টু k2 তার স্কোয়ার, এটা পড়ে যাচ্ছে। আর এখানে কি আছে, k1 k2 k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন, এখানে কি আছে 2 k1 k2 k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন, একটা বাদ দিয়ে দাও, তাহলে k1 k2 k-1 ইকুয়াল টু k1 k2 k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন, এটা। তাহলে এবার এখান থেকে দেখো তুমি k1 k2 একটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে বাঁদিকে k2 পড়ে থাকছে আর ডান দিকে পড়ে থাকছে কত, k-1 ইন্টু এর কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে কি পাচ্ছ তুমি, এর কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছ তোমার k2 বাই k-1। আমি সেটাকে দেখাচ্ছি যে যখন তোমার, দেখো খেয়াল করে, যখন ভি বাই এটা কে ইনফিনিটির জাস্ট অর্ধেক হচ্ছে, ভি বাই এটা এইটা যখন তোমার কে ইনফিনিটি বাই 2 হচ্ছে, তখন যে এর কনসেন্ট্রেশনটা, সে এর কনসেন্ট্রেশন কি বেরোচ্ছে, এর কথা k2 বাই k-1 বেরোচ্ছে, এটা k2 বাই k-1 বেরোচ্ছে। এটাকে আমি দেখাতে চাইছি ছবিতে আর কি। দেখো এটা অত ইম্পর্টেন্ট নয়, যেটা কথা হচ্ছে যে তুমি যখন ভি বাই এ ভার্সেস এ তুমি প্লট করছো, প্রথম দিকটা লিনিয়ারলি বাড়ছে, পরে একটা সময় গিয়ে ওটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে ভি বাই এটা এটা এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ ভিটা এ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর এখানে ভি বাই এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ এ, অর্থাৎ ভিটা অ্যাকচুয়ালি তোমার এ এর সঙ্গে প্রপোর্শনাল। আর আরেকটা জিনিস একটুখানি করি, যে এই টাইপের প্লটের একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের প্লটগুলো লিনিয়ার নয় বলে না, তুমি যখন এক্সপেরিমেন্টালি ছবি আঁকবে স্কেলটি ইউজ করে ছবিটা আঁকা একটু অসুবিধা হয়। একটা উপায় আছে, উপায়টা হচ্ছে তুমি এক কাজ করো, রেসিপ্রোকাল অফ ইকুয়েশন 1 নাও। ইকুয়েশন 1 এ ভিটা তুমি লিখেছিলে তো, তুমি এক কাজ করো, ওটাকে জাস্ট 1 বাই ভি করে নাও। তাহলে 1 বাই ভি করলে কি হচ্ছে দেখো, ইকুয়েশন 1 না ইকুয়েশন 2, রেসিপ্রোকাল অফ ইকুয়েশন 2 করো, তাহলে কি হচ্ছে, তাহলে 1 বাই ভিটা কত হবে, k-1 a প্লাস k2 বাই k1 k2 ইন্টু এ তার স্কোয়ার, এটা এই যে এটা জাস্ট রেসিপ্রোকাল তুমি নিয়ে নিয়েছো। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, এ দিয়ে গুণ করে দাও, তা এর কনসেন্ট্রেশন বাই ভি, সেটা কি হয়ে যাচ্ছে না, k-1 a প্লাস k2 ডিভাইডেড বাই কত হচ্ছে, k1 k2 ইন্টু এর কনসেন্ট্রেশন হয়ে গেল। তাহলে এটা দেখো k-1 বাই k1 k2 হলো, কারণ এ কেটে চলে যাচ্ছে, প্লাস k2 বাই k2 কেটে গেলে 1 বাই k1 ইন্টু এর কনসেন্ট্রেশন হচ্ছে। আর এইটা দেখো ইজ নাথিং বাট 1 বাই কে ইনফিনিটি। কে ইনফিনিটিটা কত, কে ইনফিনিটিতে k1 k2 বাই k-1, এখানে তার রেসিপ্রোকালটা হয়েছে, তোমার বেসিক্যালি হচ্ছে এটা k অফ 1 বাই কে ইনফিনিটি প্লাস 1 বাই k1 ইন্টু এর কনসেন্ট্রেশন, সেটা হয়ে যাচ্ছে তোমার এ বাই ভি এর কনসেন্ট্রেশন। এটা এরকম দেখতে হলো তোমার, ঠিক আছে এটা। আচ্ছা এবারে এইটাকে মাথায় রেখে যদি তুমি জাস্ট একটা ছবি আঁকো, ওয়াই অ্যাক্সিস বরাবর এর কনসেন্ট্রেশন বাই ভি, এটাকে তুমি আঁকছো, আর এইখানে তুমি জাস্ট 1 বাই এর কনসেন্ট্রেশন তুমি এইরকম ভাবে আঁকছো। তাহলে কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে যার ইন্টারসেপ্টটা হয়ে গেল দেখো 1 বাই কে ইনফিনিটি, আর যার স্লোপটা হয়ে গেল কত 1 বাই k1। তাহলে লোকে সবসময় না এরকম এনজাইম কাইনেটিক্স যখন তুমি করবে, সেখানে তুমি একই রকম সিচুয়েশন দেখবে, যে যখনই দেখবে যে কোন একটা রিয়াকশন সামহাউ স্ট্রেট লাইন নেচারের হচ্ছে না, তখন তার রেসিপ্রোকাল নিয়ে বা অন্যরকম চেঞ্জ করে না তাকে স্ট্রেট লাইন বানিয়ে নিতে হয়। কারণ স্ট্রেট লাইন বানিয়ে নিলে যেটা সুবিধে, যে তুমি একটা লিস্ট স্কোয়ার ফিটিং হ্যানা সব বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল টেকনিক্স আছে আর কি, যেগুলোকে প্রপারলি কাজে লাগিয়ে তুমি কিন্তু একটা ঠিক স্ট্রেট লাইন আঁকতে পারবে। কিন্তু যদি এরকম একটা মানে এরকম কার্ভ কিছু হয় না, এটা কিছুটা প্যারাবোলিক টাইপের দেখতে আর কি, মানে প্যারাবোলার একটা এন টাইপের কিছুটা দেখতে লাগে আর কি, যদি সেই টাইপের সিচুয়েশন হয় তখন কিন্তু ওই মানে সেটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে সেই ছবিগুলো আঁকা হচ্ছে অসুবিধা। সেখানে আমি এটাকে জাস্ট স্ট্রেট লাইন ফর্মে করে দিলাম, মানে ডাবল রেসিপ্রোকাল নিয়েছে, মানে তোমার ওয়াই অ্যাক্সিসটাকে রেসিপ্রোকাল নিয়েছে, এক্স অ্যাক্সিসটাকে রেসিপ্রোকাল নিয়েছে, একটা ডাবল রেসিপ্রোকাল টাইপের তুমি প্লট পেয়ে গেলে। এটা
তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি তোমার যদি ইউনিমলিকুলার রিয়াকশন কনসিডার করো তার করসপন্ডিং ছবির নেচারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে এই যে তুমি যদি আচ্ছা একটা খেয়াল করো, এটা একটু বলে নিই যে এ বাই ভিটা হচ্ছে তোমার এইটাকে তুমি এইটা বা 1/k ইউনিমলিকুলার এটা বলতে পারো। দেখো কে ইউনিমলিকুলার আমি একটা নাম দিয়েছিলাম এখানে, এই যে পুরো পার্টটাকে কে ইউনিমলিকুলার বলেছিলাম, সেটা কি কে ইউনিমলিকুলারটা বেসিক্যালি হচ্ছে কি হচ্ছে না ভি বাই এ। এখান থেকে তো পরিষ্কার দেখতে পাচ্ছ কে ইউনিমলিকুলারটা কি হচ্ছে ভি বাই এ। আর তুমি এখানে প্লটটা করেছো এ বাই ভি, তাহলে এ বাই ভি প্লট করেছো, তার মানে এটা 1/k ইউনিমলিকুলার। তাহলে এই যে মানে লিন্ডেম্যান মেকানিজম যদি কারেক্ট হতো তাহলে হচ্ছে বেসিক্যালি তুমি এই ছবিটা পেতে, কিন্তু বাস্তবে কি হয়, মানে আমি একবার ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি যে লিন্ডেম্যান মেকানিজম যদি কারেক্ট হয় তাহলে তুমি যদি এই দিকে 1/k ইউনিমলিকুলার ভার্সেস এদিকে 1/a এর কনসেন্ট্রেশন প্লট করো, তাহলে দিস শুড বি স্ট্রেট লাইন। এটা হচ্ছে লিন্ডেম্যান অনুযায়ী। আচ্ছা, আর এ থেকে এটা হয় তোমার এক্সপেরিমেন্টালি ছবিটা কিন্তু এরকম দেখতে হয়, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তার মানে বোঝা যাচ্ছে যে লিন্ডেম্যান মেকানিজমটা কারেক্ট তখনই যখন 1/a এটা খুব বেশি, অর্থাৎ 1/a এটা বেশি মানে কনসেন্ট্রেশনটা খুব কম। তার মানে লিন্ডেম্যান মেকানিজম gives correct result কখন না at low concentration, আচ্ছা it fails at high concentration। মানে দেখো কোন জায়গায় ফেলটা করছে, যখন 1/a এটা কম, 1/a এটা কম মানে এটা খুব বেশি, it fails at higher concentration। এবার এইখান থেকে তাহলে বাঁচতে গেলে কি হবে, ওয়ে আউট হচ্ছে তোমার অন্যান্য তোমার যে এ আছে, মানে অন্যান্য ইউনিমলিকুলার রিঅ্যাকশনে বিভিন্ন রকম মডিফিকেশনগুলো আছে সেগুলোকে করতে হবে। তোমার তার জন্য যে হিনসেলুড মেকানিজম আছে, RRK মেকানিজম আছে, RRK মেকানিজম আছে, ইত্যাদি ইত্যাদি আর কি এক্সেট্রা। সেইগুলো মানে ইউনিমলিকুলার রিঅ্যাকশনে বেটার থিওরি নিয়ে তখন তোমাকে মাথা কামাতে হবে আর কি। ঠিক আছে, এইগুলো আমাদের মানে সার্টেনলি বিএসসি সিলেবাসে নেই, জাস্ট এমএসসি, এগুলো এমএসসিতে সব পড়ানো হবে। ইউনিমলিকুলার রিঅ্যাকশন নিয়ে খুব ডিটেল কথাবার্তা বলা হবে। লিন্ডেম্যান মেকানিজমে মোটামুটি যতটুকু বললাম ততটুকু। আচ্ছা, আরেকটা তোমাকে একটা হোমওয়ার্ক একটু দিয়ে রাখি, আসলে কিছু কিছু বইয়ে লিন্ডেম্যান মেকানিজমটা এইরকম করে বলে। আচ্ছা, আমরা কি করেছি, আমরা যেটা করেছি যে এ প্লাস এ এর সঙ্গে কোলাইড করছে, এরা বলছে এ এম এর সাথে কোলাইড করলো, কোলাইড করে হচ্ছে এটা এ স্টার হলো প্লাস এম হলো, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন ভাই রেট কনস্ট্যান্ট K1। এবার এ স্টার সে গ্রাউন্ড স্টেটে এম এর সঙ্গে রিয়াক্ট করে ডিঅ্যাক্টিভেটেড হতে পারে, ডিঅ্যাক্টিভেশন, অথবা তোমার এসটা ধরো ভাইরেট কনস্ট্যান্ট K2 প্রোডাক্ট তৈরি করতে পারে, এটাকে আমি নাম দিয়েছি ডিকম্পোজিশন। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো যেটা হলো যে এ এর সাথে কোলাইড না করে এ এম এর সাথে কোলাইড করছে। মানে আমার আগের কেসে কি হয়েছিল যে কোন একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল সে তার সাথেই শুধুমাত্র কোলাইড করতে পারছে, কিন্তু অ্যাক্টিভেট করাটা যেহেতু ইম্পর্টেন্ট, সেটা যে কোনো কিছুর সাথে কোলাইড করলে এটা করতে পারে। সেখানে এই পার্টিকুলার কেসে এম মেবি রিঅ্যাক্ট্যান্ট, ওর কিছুক্ষণ পরে কি হবে, কিছুটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, সে প্রোডাক্টের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারে, প্রোডাক্ট হতে পারে। অথবা অনেক সময় এটা হতে পারে যে তোমার মিডিয়ামে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট ছাড়াও হয়তো কিছু ইনার্ট গ্যাস আছে, হ্যাঁ, তাহলে প্রেজেন্স অফ ইনার্ট গ্যাস তারাও হতে পারে। তাহলে এখানে এমটা কিন্তু যে কেউ হতে পারে। আচ্ছা, তার জন্য কিন্তু তোমার সকল যে এই ডেরিভেশন বা ইত্যাদিগুলো কিছুই তফাৎ হবে না, শুধু যেখানে যেখানে তোমার দুটো এ পাবে না সেখানে এর জায়গায় তুমি এম বসিয়ে দেবে। মানে যেখানে একটা এ আছে ফাইনাল এক্সপ্রেশনে তুমি এটাকে জাস্ট এম রাখবে, আর যেখানে দুটো এ আছে একটা এ রাখবে আর একটা এম রাখবে, তাহলেই দেখবে পুরো জিনিসটা তোমার হয়ে যাচ্ছে। মানে তুমি জাস্ট এইটাকে কাজে লাগাবে, মানে এই মেকানিজমটাকে ফলো করিয়ে
তুমি একদম যেরকম ভাবে আমরা এগিয়েছি ঠিক সেই রকম করেই তুমি কি বলবো মানে রেট অফ দ্য রিয়াকশন এক্সপ্রেশনটাকে বের করবে। এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম আর কি। ঠিক আছে, তাহলে মানে ডু দ্য সেম মানে আমি যেটাকে করেছি সেটাকে তুমি আর একবার করতে বলছি, একদম কিছুই না। মানে তুমি জাস্ট যখন প্রথম রেটটা যখন লিখবে আর কি, তখন কি হবে, রেট অফ দ্য রিয়াকশন K1 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু এম এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে লিখবে। মানে করে যেটা পাবে আর কি আলটিমেটলি, হোমওয়ার্কটা করলে না তুমি দেখবে ওই মানে যেভাবে আমরা লিখতে অভ্যস্ত আর কি, মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন দেখবে হয়তো K1 K-1 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু এম এর কনসেন্ট্রেশন, আর নিচে তোমার থাকবে হচ্ছে K-1 ইন্টু এম এর কনসেন্ট্রেশন প্লাস হচ্ছে তোমার K2 এরকম। মানে এই যে ইকুয়েশন এইটাকে লিখেছিল না, এটা একদম একই রকম, যেখানে দুটো এ আছে মানে এ স্কোয়ার আছে মানে এ ইন্টু এম হয়ে যাবে, আর এখানে নিচে যেটা এ আছে সেটা কিন্তু এম হয়ে যাবে। করে দেখবে এরকম একটা এই ফাইনাল রেজাল্ট তোমার বেরোবে, এটা একটু দেখে নিতে পারবে। মানে অনেক বইয়ে তোমার স্টার্টিং মেকানিজমটা এই জায়গা থেকে শুরু করা হয়েছে আর কি। ঠিক আছে, এখানে এরকম যদি দিয়ে দেয় তোমার কিন্তু ব্যাপারটা করতে খুব একটা কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো তাহলে আমরা তিনটে জিনিস আজকে করে ফেললাম। তাহলে আমরা কি কি করে ফেললাম, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে মানে আজকে আমি যেটা করলাম যে রিয়াকশন রেট থিওরি, তার কনটেক্সটে কলিশন থিওরি, একটা বিএসসি বা জ্যামের সিলেবাসে যেরকম আছে আমি ততটুকু করেছি, যে কনভেনশনাল কলিশন থিওরি, ট্রানজিশন স্টেট থিওরি এইটা, আর তার সাথে হচ্ছে তোমার ইউনিমলিকুলার রিয়াকশন, তার কনটেক্সটে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে তোমার লিন্ডেম্যান মেকানিজম। এইটা তাহলে আমরা নেক্সট দিনে আর একটুখানি জিনিস জাস্ট করবো, সেটা হচ্ছে তোমার ওই মানে নেক্সট ক্লাসে যে জিনিসটা আমাদের এখনো বাকি আছে আর কি, নেক্সট ক্লাসে আমরা যেটা করে নেব সেটা হচ্ছে তোমার কাইনেটিক সল্ট এফেক্ট। প্রাইমারিটাই মূলত করবো, সেকেন্ডারি একটু হয়তো আলোচনা করে দেবো কাইনেটিক সল্ট এফেক্ট, যেখান থেকে ব্রনস্টেড জেরাম ইকুয়েশন এইটা আলোচনা করতে হবে, আর এনজাইম ইনহিবিশন যে পার্টটা আছে এই পার্টটা আমরা আলোচনা করব। আর এই যেটা আগে তুমি পড়েছিলে সেটা হচ্ছে ক্যাটালিসিসের যে জায়গাটা, ক্যাটালিসিসটা সেটা তোমার অ্যাসিড বেস অর হোমোজিনিয়াস তাই বলো না কেন, হেটেরোজিনিয়াস আর এনজাইম, এইটা এই এইটা হচ্ছে আমরা এই মানে অ্যাসিড বেস ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিস এইটা বলেছিলাম যে আমি যে ফার্স্ট ইয়ারে কেমিক্যাল কাইনেটিক্স পড়াচ্ছি তার সাথে করে নিতে। আগের দিন হয়তো আমি তোমাদের আলাদা করে লিঙ্কটা দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু কালকে আমি পড়িয়েছি এই হোমোজিনিয়াস এবং অ্যাসিড বেস ক্যাটালিসিস এই যে পার্টটা, তার ভিডিও দিয়ে দিতে বলছি, এটা একটুখানি দেখে নেবে। আর এনজাইম ক্যাটালিসিসটা হচ্ছে নেক্সট থার্সডে আমরা পড়াবো আর কি, এটা একটুখানি দেখে নেবে এনজাইম ক্যাটালিসিস। আর হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস পার্টটা দেখা যাক কি করা যায়, সেটা অ্যাডজর্পশন বললে ভালো, না হলে যতটুকু না বললে না ততটুকু আমরা নেক্সট দিনই বলে দেবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাই তো। এবারটা আমরা এখানে শেষ করলাম। দেখো
যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নাও।